চশমিশ চিঙ্কি। আজকালকার ফ্যাশন নিয়ে বাচ্চারা এত এক্সাইটেড থাকে যে ওরা নিজেদের বাজে স্বভাবও দেখতে পায় না। যা অন্যদের সাথে হচ্ছে তা যখন নিজের সাথে হয় তা তখন নর্মাল লাগতে লাগে, কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়। আর এরকমই কিছু চিঙ্কির সাথে হয়। সকাল সকাল মা বাবার সাথে ব্রেকফাস্ট করার সময় চিঙ্কি এক্সাইটেড হয়ে বলে, মা বাবা, এই স্যাটারডে আমরা আর্ট গ্যালারি যাচ্ছি। স্কুল টিচার কালকেই বলেছে দারুণ মজা হবে। আমি তো খুব এক্সাইটেড। হ্যাঁ, কত ভালো হলো না, স্কুল প্রিন্সিপাল আমাদের স্কুল ডিভিশনের জন্য আর্ট গ্যালারিতে যেতে বলল। গাট্টু আর চিঙ্কির কথা শুনে বাবা বলে, খুব ভালো বাচ্চারা, এমন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে পার্ট নেওয়া উচিত। খুব ভালো, গুড গুড। কিন্তু বাবা, স্যাটারডের আগে আমার চশমা এসে যাবে তো? আমি আমার চশমা পরেই আর্ট গ্যালারি যেতে চাই। প্রথমবার যাচ্ছি, তাই চশমা পরেই যাব, না হলে ঠিক করে দেখতে পাবো না যে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি মা, চশমা তাড়াতাড়ি পেয়ে যাবি, কিন্তু তুমি মোবাইলে এত সময় কাটানো বন্ধ করো। মোবাইলের জন্য তো চশমাটা পরতে হলো। ঠিক আছে মা, চশমাটা তো ফ্যাশনে, চিঙ্কির উপরে চশমা ভালো লাগবে, কিন্তু চিঙ্কি চশমিশ হয়ে যাবে। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি নিজের ব্রেকফাস্ট শেষ করে। শুক্রবারে বাবা চিঙ্কির জন্য নতুন নাম্বারওয়ালা চশমা নিয়ে আসে। চিঙ্কি নিজের নতুন চশমা পেয়ে তো খুব খুশি হয়ে যায়। ও নিজের চশমা খুলে পরে আর আয়নার সামনে দাঁড়িয়ে যায়। মা গাট্টু চিঙ্কির জন্য ঘরে জল রাখতে এলে দেখে যে চিঙ্কি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নিজেকে দেখেই যাচ্ছে। মা বলে, চলো মা, ঘুমোবে না বুঝি? মা দেখো না, কি ফ্যান্সি লাগছে না চশমাটা। এই ফ্রেমটা দারুণ লেগেছে আমার। আমি আরেকটা বানিয়ে রাখবো, যাতে বদলে বদলে পড়তে পারি। চিঙ্কির কথা শুনে মা চিন্তায় পড়ে যায় যে চিঙ্কি নিজের দুর্বল চোখের প্রতি চিন্তিত নয়, বরং নতুন চশমার ফ্যাশন নিয়ে বেশি আনন্দিত। এখন চিঙ্কিকে মা কিচ্ছু বলে না আর ঘুমোতেই চলে যায়। আর শনিবারে যেমন ঠিক ছিল, গাট্টু চিঙ্কি নিজের বন্ধুদের সাথে আর্ট গ্যালারি পৌঁছায়। আর্ট গ্যালারি খুব বড় ছিল, আর গাট্টু চিঙ্কি আর ওর বন্ধুরা প্রথমবার আর্ট গ্যালারি দেখতে এসেছিল। প্রত্যেক জায়গায় বড় বড় পেইন্টিংস আর মূর্তি রাখা ছিল। যেমন আর্ট গ্যালারিতে রাখা পুরনো জিনিস সবাইকে আকর্ষিত করে, তেমনই চিঙ্কির চকমকে ফ্যান্সি চশমার দিকেও আকর্ষিত হয়। হ্যাঁ চিঙ্কি, কত ভালো চশমা তোমার, খুবই ফ্যান্সি। সত্যি চিঙ্কি, এই চশমাতে তো তোকে দারুণ লাগছে। আমি আমাকে বলে চশমা বানিয়ে নেব। আমি বলবো যে আমিও চোখে কম দেখছি। গুড্ডির এই কথা শুনে গাট্টু, চিঙ্কি, বান্টি, ভূষণ আর হারি হাসতে লাগে। এদিকে মা চিঙ্কির সেই চশমার ব্যাপারে চিন্তিত ছিল। আর তারপর গাট্টু চিঙ্কির দিদাকে কল করে আর চিঙ্কির চশমার ব্যাপারে বলে। দিদাও শুনে চিন্তিত হয়। আরে চিঙ্কি এত তাড়াতাড়ি চশমা পরে নিল, ওর বয়সই বা কত? ওকে বলো যেন বাজে স্বভাব ছাড়ে। ছোটবেলায় চশমা পরেছে তো বড় হতে হতে ঠিকও হয়ে যাবে। আর একটু যোগ ব্যায়াম করতে বলো, তাতে চোখ ভালো থাকবে। মায়ের দিদার কথা ঠিক মনে হয়। আরো ভাবতে লাগে যে চিঙ্কি ঘরে ফিরে বাবা বা মায়ের ফোন নিয়ে বেশিরভাগ সময় কাটায় আর টানা গেম খেলতে লাগে। বিকেল বেলায় স্কুল থেকে ফিরে চিঙ্কি মায়ের মোবাইল নিয়ে রোজকার মতো মায়ের মোবাইলে ভিডিও গেম খেলতে লাগে। গাট্টু নিচে বন্ধুদের সাথে খেলতে চলে যায়, কিন্তু চিঙ্কি মোবাইল ধরেই থাকে। মা কিচেনে কাজ করছে আর জানে যে চিঙ্কি গাট্টুর সাথে খেলতে যায়নি আর হলে বসে মোবাইলে খেলছে। তখনই মা বলে, চিঙ্কি মা, মোবাইলে চার্জ নেই। চিঙ্কিও দেখে যে মোবাইলে চার্জ নেই আর মায়ের কাছে কিচেনে চলে যায় আর চার্জে লাগিয়ে মোবাইলে খেলতে লাগে। এবার রাখো, এর জন্য চোখে চশমা লাগলো। দিদাও বকলো তোমায়, যোগব্যায়াম করা শুরু করো, না এরকম সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো। আমার সব বন্ধুদের আমার চশমা ভালো লেগেছে, আর এক না একদিন সবাইকেই পড়তে হয়। আমার চশমা ভালো লাগে মা। চিঙ্কির কথা শুনে মা আবার ভয় পেয়ে যায়। পরের দিন মা গাট্টু আর চিঙ্কিকে নিয়ে বাজারে যায় সবজি কিনতে, কিন্তু চিঙ্কি চশমা পরা ভোলে না। রাস্তায় একটা বুড়ি মহিলা রাস্তা ক্রস করছিল। দেখে মনে হচ্ছিল যে ওই বুড়ি মহিলার নজর দুর্বল আর ঠিকঠাক চলতেও পারছিল না। তখনই রাস্তায় চলতে থাকা এক ভদ্রলোক ওই বুড়ি মহিলার সাহায্য করে রাস্তা পার করতে।
গাট্টু, চিঙ্কি, মা সবাই দেখে। আর মা তখন চিঙ্কিকে বোঝাতে বোঝাতে বলে, দেখলে দৃষ্টি দুর্বল হলে কত অসুবিধে হয়। উনি তো রাস্তাও পার করতে পারছিলেন না। মায়ের কথা শুনে চিঙ্কি একদম ভয় পেয়ে যায়। আর গাট্টু এই কথা বুঝতে পারে। বাজার থেকে যে গাট্টু, চিঙ্কি আর মা ঘরে ফেরে, অমনি গাট্টু চিঙ্কির মাসি ঘরে আসে। চশমিশ, চিঙ্কি। আরে দিদি, চিঙ্কির চশমা কবে লাগলো? বাবা, এটা তো ভালো নয়, বয়স হলে অনেক সমস্যা হবে। চশমিশ, চিঙ্কি, পরবর্তীকালে কিন্তু চশমায় খুঁজে বেড়াতে হবে। মাসি ঠাট্টা করছিল, আর চিঙ্কি এদিকে বুঝতে পারছিল যে ও যা ভাবছিল তা ভুল। হ্যাঁ মাসি, পরবর্তীকালে গিয়ে তো রাস্তাও ক্রস করতে পারবো না। মা বুঝতে পারে যে চিঙ্কির উপর তার কথার প্রভাব হয়েছে। আর নয়তো কি, স্কুল থেকে আসার পরে মোবাইল নিয়ে বসো আর চোখ উইক হয়। না মা, আমি আর মোবাইলে কখনো খেলবো না। আমি আমার নজর আরো ভালো করতে চাই। আমি চশমা আর কখনো পরবো না। হ্যাঁ চিঙ্কি, কালকে আমাদের যোগা টিচারকে চোখ ঠিক করার এক্সারসাইজ জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ বাবা, আমি দুর্বল লোকদের তো সাহায্য করতে চাই না, নাকি নিজে দুর্বল হব। আমি নিশ্চয়ই যোগ ব্যায়াম করবো আর নিজের নজর ভালো করে চশমা খুলে ফেলবো। পরের দিন চিঙ্কি নিজের যোগ ব্যায়ামের টিচারের সাথে কথা বলে আর চোখ কি করে ভালো করা যায় তার জন্য লেসন নিয়ে নেয়। চিঙ্কিরও ছাদে গিয়ে যোগ ব্যায়াম করতে লাগে, যার কারণে প্রথম কিরণ নজরে পড়ে। ধীরে ধীরে চিঙ্কির চশমার নম্বর কমে যায়। 1 মাস পরে চিঙ্কি গাট্টু আর মা বাবার সাথে চোখের হাসপাতালে যায়, যেখানে ওর চোখ প্রথমবার দেখিয়েছিল। কি ব্যাপার চিঙ্কি মা, তোমার চোখ তো পুরোপুরি নর্মাল হয়ে গেছে। কারণ চশমিশ চিঙ্কি প্রত্যেকদিন চোখ ঠিক করার যোগা করছে। ডাক্তার চিঙ্কির প্রশংসা করে, আর চিঙ্কিও প্রমিস করে যে ও আর বেশি মোবাইল ব্যবহার করবে না। চকলেট চ্যালেঞ্জ। গাট্টু চিঙ্কির বাড়িতে তার মামা, মামি ও মাসি মেশো এসেছিল। সবাই হলে বসে গল্প করছিল। অতিথিদের দেখে গাট্টু চিঙ্কি বেশ এক্সাইটেড হয়ে পড়েছিল। গাট্টু, চিঙ্কি, তোমরা এদিকে এসো। গাট্টু চিঙ্কি মামা, মামি আর মেশো মাসির সাথে দেখা করে। ওনাদের তরফ থেকে অনেক মিষ্টি, গিফটস আর অনেক চকলেট উপহার পায়। এত চকলেট পেয়ে গাট্টু চিঙ্কি খুব খুশি হয়। মা, বাবা আর ঠাকুমা সবাই মিলে অতিথিদের সাথে গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই সব গল্প শেষ হয়ে যায় আর সবাই বোর হয়ে গিয়ে টিভি দেখতে শুরু করে। চিঙ্কি, কেউ আর গল্প করছে না, সবাই বোর হয়ে গেছে। এমনই চলতে থাকলে খুব তাড়াতাড়ি মেশো মাসি আর মামা মামি যাওয়ার কথা বলবে আর তাড়াতাড়ি চলেও যাবে। আমাদেরকে ওদের সবাইকে ব্যস্ত রাখতে হবে। আইডিয়া, আমরা সবাই মিলে একটা গেম খেলবো। গেম? কি গেম? এক্ষুনি দুজনের নজর চকলেটের উপর পড়ল। ওরা একে অপরের দিকে তাকালো আর একসাথে চিৎকার করে উঠল, চকলেট চ্যালেঞ্জ! আর কি। তারপর কিছুক্ষণ ডিসকাস করার পর গাট্টু চিঙ্কি সবার সামনে গিয়ে বলল, টিভি না দেখে চলো আমরা একটা গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, কেন না, নিশ্চয়ই খেলবো, খুব মজা হবে। কিন্তু কি গেম খেলবো? তক্ষুনি মামা গাট্টুর হাতে চকলেট দেখে নেয়। তোমরা আবার চকলেট চ্যালেঞ্জ খেলার কথা ভাবছো না তো? হ্যাঁ, আমাদের কাছে যখন চকলেট আছে তখন চলো চকলেট চ্যালেঞ্জ খেলি। নিশ্চয়ই খেলবো। বলো কিভাবে খেলতে হবে? আমরা তোমাদের জুটি বানাবো। প্রত্যেক জুটিতে দুজন করে থাকবে, যেমন মা বাবা, মাসি মেশো, মামা মামি আর ঠাকুমা চিঙ্কি। আমাদের জুটি তো তৈরি হয়ে গেছে, কিন্তু গাট্টু তোমার পার্টনার কোথায়? আমি এখন তোমাদেরকে চ্যালেঞ্জ দেব। পরে যখন আমি খেলবো তখন চিঙ্কি তোমাদেরকে চ্যালেঞ্জ দেবে। ঠিক আছে, তাহলে বলো তোমার প্রথম চ্যালেঞ্জ কি? প্রত্যেক জুটিতে একজনের চোখে কাপড় বাঁধা থাকবে, তাকে চকলেট দেওয়া হবে আর তাকেই অপরজনকে চকলেট খাওয়াতে হবে। চলো এবার সবাই লাইনে দাঁড়াও। সবাই লাইনে দাঁড়িয়ে পড়লো আর গাট্টু ভাবতে শুরু করলো, প্রথমে কাকে চ্যালেঞ্জ দিই? হ্যাঁ, মামি। মামি, তোমার চ্যালেঞ্জ হলো তোমাকে চোখে কাপড় বেঁধে মামাকে চকলেট খাওয়াতে হবে। মামি, কাম অন! আর তারপর মামির চোখে গাট্টু কাপড় বেঁধে দেয়। মামিকে 3 বার ঘুরিয়ে তারপর সে মামিকে ছেড়ে দিল। মামির হাতে চকলেট ছিল। মামি আন্দাজে মামাকে খুঁজতে শুরু করলো। শিখা, আমি এইখানে। না মামা, প্লিজ, নো চিটিং। মামি বারবার মামার কাছে এসে
মামাকে ছুঁয়েও অন্য জুটিদের কাছে ফিরে যাচ্ছিল। অনেকবার এরকম হবার পর হঠাৎ করে আশ্চর্যজনকভাবে মামি মামার কাছে গিয়ে তাকে চকলেট খাইয়ে দেয়। মামি জিতে গেছে, মামি জিতে গেছে। বাহ মামি, অসাধারণ। কিন্তু তুমি মামাকে চিনলে কি করে? খুবই সিম্পল, হার্শের পারফিউম। ওর পারফিউম শুকতে শুকতে আমি ওর কাছে পৌঁছে গেলাম আর ওকে চকলেট খাইয়ে দিলাম। খুব ভালো, এবার মাসির পালা। মাসির চোখে কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হয়। মাসি হাতে চকলেট নিয়ে মেশোকে খুঁজতে থাকে, কিন্তু মাসি ভুল করে গাট্টুর বাবাকে মেশো ভেবে চকলেট খাইয়ে দেয় আর সবাই হাসতে শুরু করে। তারপর মায়ের চোখে কাপড় বাঁধা হলো। মা চকলেট নিয়ে বাবাকে খুঁজতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই মা বাবাকে চকলেট খাইয়ে দিল। খুব ভালো, আমি প্রথম প্লেয়ার যে দুবার চকলেট খেতে পেয়েছি। তুমি বাবাকে কি করে চিনলে? খুবই সিম্পল, তোমাদের বাবা তো পারফিউম লাগাই না। বাহ মা, ভেরি স্মার্ট। এবার ঠাকুমার পালা। ঠাকুমার চোখেও কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হলো। ঠাকুমা সবাইকে ছুঁয়ে দেখতে লাগলো এবং চিঙ্কিকে খুঁজতে শুরু করলো। চিঙ্কির হাইট কম হওয়ার কারণে প্রথমে তো ঠাকুমা চিঙ্কিকে খুঁজেই পায়নি। তারপর খুঁজে পাওয়ার পর চিঙ্কিকে মুখ খোলার আগেই ঠাকুমা চিঙ্কিকে চকলেট খাওয়াতে গিয়ে সবটা চকলেট চিঙ্কির মুখে লাগিয়ে দেয়। চিঙ্কির মুখে চকলেট লেগে থাকতে দেখে সবাই হাসতে শুরু করে দেয়। গাট্টু, এবার তুমি চিঙ্কির পার্টনার হও। এবার আমি সবাইকে একটা চ্যালেঞ্জ দেব। ঠাকুমার কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে পড়ে। ঠাকুমা ঘরের ভিতর থেকে অনেকগুলো পুলিশের লাঠির মতো লাঠি নিয়ে আসে। এতগুলো লাঠি, তুমি এগুলো দিয়ে কি করবে? এখনই জানতে পারবে। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসো। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসে পড়ে। ঠাকুমা মাঝখানে মাঝখানে চকলেটের প্লেট রেখে সবার হাতে লাঠি বেঁধে দেয়। আরে বাপরে, এই চ্যালেঞ্জটা তো খুবই টাফ মনে হচ্ছে। দু হাতে লাঠি বেঁধে দেওয়ার কারণে হাত বেন্ড করাই যাচ্ছে না। সবার দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে সবার হাত টাইট হয়ে গিয়েছিল আর হাত বেন্ড করাই যাচ্ছিল না। দেখো, তোমাদের সামনে চকলেট রাখা আছে, তোমাদের সেটা খেতে হবে। শর্ত একটাই, চকলেট মুখ পর্যন্ত পৌঁছানোর একমাত্র মাধ্যম হাত হওয়া চাই। চলো, চ্যালেঞ্জ পুরো করো। আর তারপর সবাই এক এক টুকরো করে চকলেট উঠিয়ে খেতে শুরু করলো। কিন্তু দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে তারা কিছুতেই হাত মুখ অবধি পৌঁছাতে পারছিল না। তাই কেউ চকলেট উপরে ছুঁড়ে দিয়ে মুখ দিয়ে ক্যাচ করার চেষ্টা করছিল, তো কেউ আবার হাতের তালু অবধি মুখ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য বেশ মজাদার ছিল। ঠাকুমা এই সব কিছুর ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই হয়রান হয়ে চেষ্টা করা ছেড়ে দেয়, কারণ কেউ ঠিক করে চকলেট খেতে পারছিল না। তখনই হঠাৎ চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও এক টুকরো চকলেট গাট্টুকে খাওয়ায়। গাট্টুও চিঙ্কিকে চকলেট খাওয়ায়। দুজনে চকলেট খেতে লাগে আর একে অপরকে চকলেট খাওয়াতে খাওয়াতে সব চকলেট শেষ হয়ে যায়। এইটা দেখে ঠাকুমা হাসে। তারপর বাকি সবাই গাট্টু চিঙ্কিকে কপি করে, একে অপরকে চকলেট খাওয়ায়। এইভাবেই আর ঠাকুমার দেওয়া চ্যালেঞ্জও পূরণ হয়। গাট্টু চিঙ্কি আর পার্স চোর। একদিনের কথা, গাট্টু চিঙ্কি মায়ের সাথে তাদের সোসাইটির কাছে সবজি বাজারে গিয়েছিল। মায়ের কাছে একটা দামি পার্স ছিল। মা সবজিওয়ালার সাথে দরদাম করছিল আর গাট্টু চিঙ্কি মার কাছে দাঁড়িয়েছিল। দাদা, ঢেঁড়স কত করে? মাত্র 40 টাকা কিলো বৌদি। 40 টাকা কিলো? ঠিক করে দাম বলো, আমরা তোমার রোজকার কাস্টমার। মা আর সবজিওয়ালার মধ্যে দামাদামি চলছিল। হঠাৎ করে ভিড় থেকে একটা চোর আসে আর মার পার্স চুরি করে পালায়। চোর চোর চোর, ধরো ধরো আমার পার্স, আমার পার্স। এই দেখে গাট্টু চিঙ্কি অবাক হয়ে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন চোরের পেছনে দৌড়ানোর আগেই চোর ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আরে, এইমাত্র তো দৌড়াচ্ছিল, হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? পার্স চুরি হওয়ার কারণে মা কাঁদতে শুরু করে দেয় আর গাট্টু চিঙ্কিরও মন খারাপ হয়ে যায়। বৌদি, কান্নাকাটি করবেন না, এখানে চুরি সাধারণ ঘটনা। কোনোদিন কারোর পার্স, কোনোদিন কারোর গলার হার চুরি হয়। তবে পার্সে কি অনেকগুলো টাকা ছিল? কথাটা টাকার না, পার্সটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল। ওটা আমার স্বামী আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিলেন। মা আরো কাঁদতে শুরু করে দেয় আর গাট্টু চিঙ্কির উপর রেগে যায়। হে ভগবান,
তাহলে তো পার্সটা আপনার কাছে খুবই মূল্যবান ছিল। ছাড়ুন, যা নেওয়ার সে তো নিয়ে চলে গেছে, এখন আর কান্নাকাটি করে কি হবে, ভুলে যান। এরম করে কি করে ভুলে যাব? আমরা পুলিশের কাছে যাব, ওই চোরকে আমরা উচিত শিক্ষা দেব। বাবা, কোনো লাভ নেই, পুলিশরাও চোরদের সাথে মিলে ওদের কাছ থেকে প্রত্যেক সপ্তাহে টাকা নেয় আর ওদের কাজে কোনো বাধা দেয় না। এটা কি করে সম্ভব? সব পুলিশরা একরকম হতে পারে না। গাট্টু, শুধু শুধু তর্ক করো না, উনি ঠিকই বলেছেন, এই ব্যাপারটা ছেড়ে দেওয়াই ঠিক হবে। গাট্টু চিংকি মায়ের সাথে বাড়ি ফিরে আসে, কিন্তু চুরির ঘটনার পর তার মন খারাপ হয়ে গেছিল আর ভীষণ রেগেছিল। যে আমার মায়ের চোখে জল এনেছে সেই চোরকে আমি ছাড়বো না। কিন্তু আমরা কি করতে পারি জানি না, কিন্তু আমি ওই চোরকে শিক্ষা দিয়েই ছাড়বো। চিঙ্কি, তুমি আমার সাথে আছো কি? আমি তো সব সময় তোমার সাথে রয়েছি। তারপর মা বাবাকে লুকিয়ে গাট্টু চিংকি পুলিশ স্টেশনে যায় আর এসিপি সাহেবের সঙ্গে দেখা করে। তোমার এটা কেন মনে হয় যে একাই চুরি করেছে? ওরা অনেকেও তো হতে পারে। স্যার, সবজি মার্কেটটা অনেক ছোট আর ওখানকার লোকজন বলছিল ওখানে রোজ একটা না একটা চুরির ঘটনা ঘটে আর চোর ধরাও পড়ে না। তার মানে চোর একজনই এবং খুব চালাক, সেই জন্যই ধরা পড়ে না। অনেকজন হলে কেউ না কেউ তো নিশ্চয়ই ধরা পড়তো। এইভাবে অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর যখন গাট্টু চিংকি পুলিশ স্টেশন থেকে বেরিয়েছিল তখন চিংকি খুব ভয় পেয়েছিল। আমার খুব ভয় লাগছে। ভয় তো ওই চোরটার পাওয়া উচিত, আমাদের সাথে পুলিশ আছে। ব্যাস, কাল তোমাকে যে অ্যাক্টিংটা করতে হবে সেটা ভালো করে প্র্যাকটিস করো। তারপরে গাট্টু নিজের সাইকেল নিয়ে কানে ব্লুটুথ লাগিয়ে সবজি বাজারের বাইরে দাঁড়িয়ে চিংকির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর হাতে একটা পার্স নিয়ে চিংকি বাজারে আসে। মা পার্স আনার সময় তোমায় দেখেনি তো? না, আমি লুকিয়ে আলমারি থেকে বের করে নিয়েছিলাম। ঠিক আছে, এই নাও ক্যাশ। গাট্টু চিংকিকে অনেকগুলো নোটের একটা বান্ডিল দেয় আর চিংকি সেটা ব্যাগে ঢুকিয়ে রাখে। চলো, যাও এবার। চিংকি বাজারে ঢুকতেই গাট্টু তাকে অবজার্ভ করতে শুরু করে। চিংকি একজন সবজিওয়ালার সামনে গিয়ে দাঁড়ায় আর বড়লোক হওয়ার অ্যাক্টিং করে। দাদা, ঢেঁড়স কত করে? 40 টাকা কেজি। এত সস্তা? আমাকে 2 কিলো দিয়ে দাও। চিংকি পার্সের ভেতর হাত দিয়ে টাকার বান্ডিলটা বের করার নাটক করে। নোটগুলো থেকে একটা নোট বার করে বাকি নোটগুলো পার্সে ঢুকিয়ে রাখে। গাট্টু ভিড় এবং ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা চিংকিকে অবজার্ভ করতে থাকে। তখনই হঠাৎ করে একটা লোক এসে চিংকির পার্স নিয়ে পালিয়ে যায়। গাট্টু প্রস্তুত হয়েই ছিল। সে তখন সাইকেল নিয়ে চোরের পেছন পেছন দৌড়াতে লাগলো। গাট্টুকে দেখে চোর আরো তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে। গাট্টুও আরো জোরে সাইকেল চালাতে শুরু করে। হ্যালো এসিপি স্যার, টার্গেট কালো দেওয়ালের দিকে যাচ্ছে, ভালো সুযোগ আছে, ওকে ধরে নিন। চোর দৌড়াতে থাকে আর গাট্টুও ওকে ধাওয়া করতে থাকে আর ব্লুটুথের মাধ্যমে এসিপি কে ইনফর্ম করতে থাকে কালো দেওয়ালের সামনে অমনি পুলিশের জিপ চোরের সামনে এসে দাঁড়ায় আর পুলিশ চোরকে ধরে ফেলে। গাট্টু চিংকি, তোমাদের জন্যই চোরকে আমরা ধরতে পেরেছি। খুব তাড়াতাড়ি সেই সব পুলিশরা যারা এই চোরদের থেকে টাকা নিয়ে ওদের ছেড়ে দিত তারা ধরা পড়বে। এই নাও তোমাদের মার 2টো পার্স, আমাদের দেওয়া নোটের বান্ডিল বার করে নিয়েছি। থ্যাংক ইউ গাট্টু চিংকি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এইভাবে গাট্টু চিংকির বুদ্ধিমত্তার জন্য চোর ধরা পড়ল। গাট্টুর গোল্ড। নীরজ চোপড়া অলিম্পিকে গোল্ড মেডেল জিতলো আর কোটি কোটি ভারতবাসীর বুকের ছাতি চওড়া হয়ে গেল। সারা দেশ জুড়ে জায়গায় জায়গায় পুরো সোশ্যাল মিডিয়ায় নীরজ চোপড়াকে নিয়েই চর্চা হচ্ছিল। গাট্টু চিংকি ও তার মা বাবাও নীরজ চোপড়ার পারফরমেন্স লাইভ দেখেছিল। অলিম্পিকে ইন্ডিয়ার দারুণ খেলা দেখে গাট্টু চিংকি ইন্সপায়ার হয়ে গেল। আমি হলাম নীরজ চোপড়া, আমি নীরজ চোপড়া, চলো মাঠে যাই, চলো উহু। গাট্টু চিংকি মাঠে এসে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করলো। তখনই একজন আঙ্কেল এসে বলল, প্রতিদিন শুধু ক্রিকেটই খেলবে নাকি? আরে আরো অনেক তো খেলা আছে, সেগুলো খেলে মেডেল নিয়ে আসার অনেক সুযোগ আছে। আর কি, আঙ্কেলের কথা শুনে বাচ্চারা নিজেদের খেলাই পরিবর্তন করে দিল। দৌড়ে গেট পর্যন্ত যেতে হবে আর গেট ছুঁয়ে ফেরত আসতে হবে, আর যে প্রথম গেট ছুঁয়ে আসবে সেই রেসের উইনার। 1 2 3 গো!
সব বাচ্চারা বন্দুকের গুলির মতো দ্রুত ছুটতে আরম্ভ করলো এবং খুব জোরে গেটের দিকে দৌড়তে লাগলো। গাট্টু অনেক পিছনে ছিল। ও স্পিড বাড়ালো আর দৌড়তে দৌড়তে সবার আগে পৌঁছে গেল এবং গেটের খুব কাছে চলে এসেছিল। গাট্টু মনে মনে দারুণ মজা পেতে লাগলো। ও গেটটাকে ছুঁতেই যাচ্ছিল, তখনই কি করে হঠাৎ হরি আগে চলে এলো আর তীরের মতো গেট ছুঁয়ে বেরিয়ে গেল। গাট্টু শুধু দেখতেই থাকলো। গাট্টু গেট ছুঁলো আর হরির পিছনে ছুটতে লাগলো। ওর শুধু হরিকে হারানোর ছিল। হরি খুব জোরে দৌড়চ্ছিল। গাট্টুও নিজের স্পিড বাড়ালো। ঠিক তখনই হঠাৎ পা পিছলে গাট্টু পড়ে গেল। গাট্টু খুব জোরে জোরে কাঁদছিল। মা ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর খুব বকাবকি করছিল। কি দরকার ছিল মাঠে খেলাধুলা করার? হাজারবার বলেছি খেলাধুলা ছাড় আর পড়াশোনাতে মন দে। খেলাধুলা করবি তো হবি খারাপ, পড়াশোনা করবি তো হবি নবাব। ঠিক তখনই বাবা এলো আর মায়ের কথা শুনে বলল, ভুল কথা, পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করাটাও জরুরি। আমরা বাচ্চাদের ওপর শুধু পড়াশোনার বোঝা চাপিয়ে যাই, আবার অলিম্পিকে মেডেলও চাই। মেডেল চাই তো বাচ্চাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলতেও দেওয়া উচিত। বাবার এই কথা শুনে গাট্টু কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে বলল, পাপা, আমি খুব জোরে দৌড়াই। যদি পড়ে না যেতাম তাহলে আজকে আমি জিততাম। চিন্তা করো না গাট্টু, প্র্যাকটিস করলে পারফেকশন আসবে। কাল থেকে সকালে মাঠে আমরা প্র্যাকটিস করব, তোমার বন্ধুদেরকেও ডেকে নেবে। এটা শুনে গাট্টু চিংকি দারুণ মজা পেল। তাহলে তো মেডেল আমরাই জিতবো। আর কি, দ্বিতীয় দিন বাবা সবাইকে মাঠে এক জায়গায় করলো আর রেস শুরু হলো। 1, 2, 3, গো! বাচ্চারা দৌড়তে শুরু করলো। বাবা দেখলো কি গাট্টু সবার পিছনে আসে আর হরি সবার আগে। গেট ছুঁয়ে বাচ্চারা ফেরত এলো। ওয়েল ডান হরি। গাট্টু, তোমার কি হয়েছিল? বাবা, কালকে চোট লেগেছিল না হাঁটুতে, তাই জন্য কাল দেখবে আমি পাক্কা জিতবো। দ্বিতীয় দিনও সকাল সকাল রেস শুরু হয়ে গেল। তো বাবা দেখলো যে গাট্টু 2 নম্বরে আসে আর হরি 1 নম্বরে। সাবাস হরি, কিপ ইট আপ। বাচ্চারা, এনার্জি কোথায়? পুরো ঘুম হয়নি নাকি? বাবা, আমারটা কেমন ছিল? তোমার কাছে গতি আছে কিন্তু শক্তি নেই, তাই তুমি পেছনে পড়ে যাচ্ছ। দেখলি, আমি এটাই বলছিলাম, আর তুই আমাকে হারাতে চাইছিলি। এইভাবে রোজ সকালে বাচ্চারা মাঠে প্র্যাকটিস করতে লাগলো। একদিন সকালে সোসাইটির সেক্রেটারি বাবু বাচ্চাদের এই রেস দেখলো। সাবাস বাচ্চারা, কিপ ইট আপ। আমরা একটা কাজ করি, টপ 3 তে কে আছে? হরি, গুড্ডি আর গাট্টু। আচ্ছা, 2 সপ্তাহ পর পুরো সোসাইটির সামনে 3 জনের রেস করা হোক, আর যে জিতবে তাকে সোসাইটির পক্ষ থেকে একটা মেডেল দেওয়া হবে। সাথে সাথে অন্য প্রতিযোগিতাও থাকবে, যেমন সুইমিং, ব্যাডমিন্টন ইত্যাদি। সেক্রেটারি বাবুর কথা শুনে সব বাচ্চারা দারুণ খুশি হয়ে গেল। এ তো ভালো কথা। শোনো বাচ্চারা, এখন থেকে দ্বিগুণ তৈরি হতে হবে। একদিন বাবা দেখলো যে গাট্টু মোবাইলে গেম খেলতে খেলতে কিছু খাচ্ছিল। গাট্টু, খাবার সময় শুধুমাত্র খাবারের দিকেই মন দাও। খাবারে ঠিক করে মন না দিলে খাবার হজম হবে না। তুমি খুবই দুর্বল। শক্তি বাড়াতে চাইলে খাওয়া দাওয়া আর ঘুমানোর উপরে ফোকাস করো। কাল অনেক রাত পর্যন্ত তুমি মোবাইল দেখছিলে। মেডেল মোবাইলে নয়, মাঠে পাওয়া যায়। একদিন গাট্টু হরির সঙ্গে দেখা করতে গেল। তো সে দেখলো যে হরি টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছিল। গাট্টু ওকে বোঝালো। শুনে হরি বলল, আমাকে শেখাতে আসিস না, আমি এক্সট্রা প্র্যাকটিস করি। চোখ বন্ধ করে দৌড়লেও আমি প্রথম হব। গাট্টুও রোজ সকালে উঠে প্র্যাকটিস করত। তারপর সময় খাবার খেয়ে স্কুল যেত আর স্কুল থেকে ফিরে এসেই হোমওয়ার্ক করে খাবার খেয়ে শুয়ে পড়ত। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল আর সোসাইটির স্পোর্টস কম্পিটিশন শুরু হয়ে গেল। সোসাইটির সব বাচ্চারা নাম দিয়েছিল। প্রথমে ব্যাডমিন্টন আর সুইমিং কম্পিটিশন হলো। চিংকি সুইমিং এ প্রথম হলো। সব কম্পিটিশন হয়ে গেলে সেই সময় এলো যেটার জন্য গাট্টু আর হরি অপেক্ষা করছিল। যেমন আমি আপনাদের বলেছিলাম, হরি, গুড্ডি আর গাট্টু প্রথম 3 আছে। দেখা যাক 3 জনের মধ্যে কে গোল্ড পায়। অন ইওর মার্ক, 3, 2 and go! গাট্টু, হরি আর গুড্ডি একসাথে ছুটতে শুরু করলো। হরি খুব জোরে দৌড়চ্ছিল। গাট্টু 3 নম্বরে ছিল। হ্যারি, 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 গাট্টু, গাট্টু, গাট্টু। পুরো সোসাইটি দম বন্ধ করে দেখছিল। বাচ্চারা সমস্ত শক্তি দিয়ে দৌড়চ্ছিল। কিছুক্ষণ পরেই গাট্টু গুড্ডিকে পিছনে ফেলে দিল।
আর হরির সমান সমান চলে এলো। হরি খুব জোরে দৌড়চ্ছিল। গাট্টু স্পিড বাড়িয়ে দিল, কিন্তু তবু হরি আগে চলে গেল। হরি প্রচন্ড জোরে দৌড়চ্ছিল। হঠাৎ করে কি হলো জানি না, হরির স্পিড কমে গেল আর গাট্টু ঝট করে হরির আগে চলে গেল আর রিবন কেটে ফেললো। গাট্টু রেস জিতে গেছিল। দেখলেন আপনারা, রেসের উইনার গাট্টু। আর কি, সবাই গাট্টুকে মাথায় তুলে নাচতে লাগলো। হরি গাট্টুর কাছে এসে বলল, কংগ্রাচুলেশনস। সরি ভাই, আমি ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম। আজ বুঝতে পারছি ওভার কনফিডেন্স হলে কত বিপদ হয়। আর গাট্টু, দারুণ করলি ভাই, কি শক্তি বাড়িয়েছিস তুই। সমারোহতে সেক্রেটারি বাবু গাট্টুকে গোল্ড মেডেল পড়ালেন আর গাট্টুকে নিজের কথা বলারও সুযোগ দেয়া হলো। তখন গাট্টু বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো সবে শুরু, এরকম আরো অনেক মেডেল আসবে। ব্যাস সবার কাছে একটাই অনুরোধ, বাচ্চাদের মোবাইলের অভ্যাস হয়ে যায় তো আপনারা কিচ্ছু বলেন না, কিন্তু যদি তাদের মাঠে যাওয়া অভ্যাস হয় তাহলে আপনারা রেগে যান। এটা একদম ঠিক নয়। প্লিজ, মেডেলও পাওয়া যাবে আর বাচ্চারা ফিটও থাকবে। এই জন্য ভাবনা বদলাও। মানছি লেখাপড়া করলে হবে নবাব, কিন্তু খেলাধুলা করলে তাহলেও এগিয়েই যাব না জানাব। গাট্টুর এই কথা শুনে অনেক হাততালি পড়ল আর সবাই গাট্টুর এই নতুন চিন্তাকে স্বীকার করে নিল। গরমের ছুটি চলছিল। ছুটিতে গাট্টু খালি ডিটেকটিভ গল্প পড়ছিল। ডিটেকটিভ গল্প পড়া আর ডিটেকটিভের মতো চিন্তাভাবনা করা গাট্টুর অভ্যেস হয়ে গিয়েছিল। এক রাতের গল্প। গাট্টু চিঙ্কি তাদের সোসাইটির অন্যান্য বাচ্চাদের সাথে সাইক্লিং করছিল। সাইকেল চালাতে চালাতে বাচ্চারা কিছুটা দূরে এসে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চলো এখন বাড়ি যাই, কাল আবার আসবো। তখনই তাদের সামনে দিয়ে একজন বয়স্ক ভদ্রলোক কর্নারের এটিএম এর দিকে যান। বয়স্ক ভদ্রলোকের পেছন পেছন একটা বাইকও এটিএম এর সামনে গিয়ে দাঁড়ায় আর হেলমেট পরা ব্যক্তিটি বাইক থেকে নেমে এটিএম এর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টুও ওই হেলমেট পরা লোকটাকে নোটিস করে। কি ব্যাপার গাট্টু, কি ভাবছিস কি তুই? ওই এটিএমটা দেখেছিস? আমাদের সামনে দিয়ে একজন বয়স্ক ভদ্রলোক এটিএম থেকে টাকা তুলে নিয়ে গেলেন আর তার ঠিক পিছন পিছন একজন বাইকে করে এসে এটিএম এর বাইরে দাঁড়িয়ে পড়লো। কিছু তো গোলমাল আছে, ও টাকা তুলতে এসেছে হয়তো। না চিঙ্কি, ওনার হাঁটা দেখে মনে হলো উনি ওই বয়স্ক ভদ্রলোকের পিছন ধরেছেন। ওর বাইকটা দেখেছো তোমরা? বাইকের নাম্বার প্লেটটা পুরো সাদা, কোনো নাম্বার নেই। এরকম বাইক তো শুধু চোর ডাকাতরাই ব্যবহার করে। বাচ্চারা বাইকের নাম্বার প্লেট দেখে, সত্যি সেখানে কোনো নাম্বার ছিল না। হ্যাঁ, নাম্বার প্লেটে তো নাম্বার নেই। বিনা নাম্বারওয়ালা প্লেটের বাইকদের তো শহরে ঢোকা অ্যালাউ নেই। তাহলে এত দূর পৌঁছালো কি করে? আরো একটা কথা, উনি এটিএম এর বাইরে হেলমেট পরে দাঁড়িয়ে আছেন। এটিএম এ মুখ ঢেকে যাওয়া অ্যালাউড নয়, তাও উনি হেলমেট পরে আছেন। তার মানে নিজের চেহারা ঢাকার জন্য উনি হেলমেট পরে আছেন। কিন্তু উনি আসলে কি চান? উনি টাকাটা ছিনতাই করতে চান। যেই ওই বয়স্ক ভদ্রলোক টাকা নিয়ে বেরিয়ে আসবেন, অমনি উনি টাকাটা ছিনিয়ে বাইক নিয়ে পালিয়ে যাবেন। আমি একবার ওনার বাইকটা দেখে আসি। আমিও যাব না, ওনার সন্দেহ হবে। আমি একাই যাই। গাট্টু চুপচাপ লুকিয়ে বাইকটার কাছে গিয়ে মন দিয়ে বাইকটাকে দেখতে শুরু করলো। লোকটা বাইকের চাবি ওখানে রেখেই চলে গিয়েছিল। ও, চাবিটা রেখে গেছে যাতে টাকাটা ছিনতাই করার পর চাবির ঝামেলায় না থাকে। তাড়াতাড়ি বাইক স্টার্ট করে যাতে পালিয়ে যেতে পারে। গাট্টু নাম্বার প্লেটে হাত দিতেই সে দেখে যে নাম্বার প্লেট কিছুক্ষণ আগেই সাদা রং করে নাম্বার লুকিয়ে রাখা হয়েছে। গাট্টু বাইকের সিট ওঠাতেই দেখে ভেতরে অনেক অস্ত্র লুকিয়ে রাখা আছে। গাট্টু পুরো খেলাটা বুঝে যায় আর বাইকের চাবি নিয়ে বন্ধুদের কাছে ফিরে আসে। এ নিশ্চয়ই চোর। আমি বাইকের চাবিটা নিয়ে এসেছি। আমরা তো ওর সাথে লড়তে পারবো না, কিন্তু ও বাইক নিয়ে পালাতেও পারবে না। হরি, এক কাজ কর, তুই যা পুলিশকে খবর দে আর বাকিরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আমরা ওকে কিছুতেই পালাতে দেব না। আর তারপর হাড়ির সাথে সাথে বাকি বাচ্চারাও সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। গাট্টু লক্ষ্য করে যে ওই ভদ্রলোক টাকা তুলে এটিএম থেকে বেরোয়।
অমনি চোর হাত থেকে সব টাকা নিয়ে নেয়। ছাড়ো, হেল্প হেল্প! চোর দৌড়াতে দৌড়াতে বাইকের কাছে এসে দেখে বাইকে চাবি নেই। পালাও, চোর ধরো! চোর ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। গাট্টুও সাইকেল নিয়ে চোরের পেছন পেছন যায়। দাঁড়াও, তুমি বেশি দূর পালাতে পারবে না। এই কথা শুনে চোর আরো তাড়াতাড়ি দৌড়াতে শুরু করে। তখনই চিঙ্কি এবং বাকি বাচ্চারা গাট্টুর সাথে সাথে চোরের পিছু নেয়। দাঁড়াও, তুমি বাঁচতে পারবে না। চোর আরো জোরে দৌড়াতে শুরু করে। অমনি সামনে থেকে একটা পুলিশের গাড়ি আসে আর চোর দাঁড়িয়ে পড়ে। ওর পালানোর পথ ছিল না। হাড়ির সাথে সাথে পুলিশও গাড়ি থেকে নামে এবং চোরকে ধরে ফেলে। কিরে, খুব মিল খাওয়ার শখ? চল, টাকা বার কর। চোর পুলিশকে সব টাকা দিয়ে দেয়। তখনই বয়স্ক ভদ্রলোক আসেন এবং কাঁদতে শুরু করেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমার স্ত্রী সিটি হসপিটালে অ্যাডমিট রয়েছে। এই টাকাটা ওর চিকিৎসার জন্য ছিল। থ্যাংক ইউ আমাদের না, এই বাচ্চাদের বলুন। এদের কারণেই একে ধরতে পেরেছি। চল, হেলমেট খোল। চোর হেলমেট খুলতেই বয়স্ক ভদ্রলোক চমকে গেলেন। আরে, আমি একে চিনি। এ তো সিটি হসপিটালের সিকিউরিটি গার্ড। আরে, এই তো আমাকে এটিএম এর অ্যাড্রেস বলেছিল। স্যার, এর বাইক এটিএম এর সামনে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এর বাইকটাও কারোর কাছ থেকে চুরি করা। আপনি দেখে নিন। থ্যাঙ্কস। শহরের সব নাগরিকরা যদি তোমাদের মতো সতর্ক এবং সাহসী হতো তাহলে ক্রিমিনালরা ক্রাইম করার আগে 100 বার ভাবতো। এই সাহসী বাচ্চাদের জন্য একটা হাততালি তো হয়ে যাক। আর এরপর ইন্সপেক্টর, বয়স্ক ভদ্রলোক এবং পুলিশের সব ফোর্স গাট্টু আর তার বন্ধুদের জন্য হাততালি দিতে থাকে। আর এই দেখে বাচ্চারা খুশি হয়ে যায়। মায়ের জন্মদিন। রাতের সময় ছিল, 9টা বাজছিল। গাট্টু চিঙ্কি টিভির সামনে বসে কার্টুন দেখছিল আর বাবা ওখানেই বসে অফিসের ফাইল চেক করছিল। মা বেচারি কিচেনের কাজ করছিল। বাসন ধোয়া আর সমস্ত কাজ শেষ করে মা কিচেন পরিষ্কার করলো আর মা হলে এলো। আরে, এটা কি? তোমরা এখনো সবাই জেগে আছো? গাট্টু চিঙ্কি, টিভি বন্ধ করে নিজের রুমে যাও। অনেক রাত হয়েছে। মা প্লিজ, কাল এমনিতেই সানডে, আমাদের কার্টুন দেখতে দাও। কিন্তু বাবা, মা প্লিজ ডিস্টার্ব করো না। তুমি যখন সিরিয়াল দেখো আমরা তোমাকে এরকম করে ডিস্টার্ব করি? চিঙ্কির এরকম কথা শুনে মা তো খুবই রেগে গেল আর তারপর নিজের নজর বাবার দিকে ঘোরালো। আরে, কতক্ষণ আর এই ফাইল দেখবে? ঘুমাবে না? রোজ তো ডিনার করেই ঘুমিয়ে পড়ো। আজ কি হলো? প্লিজ ডিস্টার্ব করো না। অনেকগুলো ফাইল পেন্ডিং পড়ে আছে। এক একটা মুহূর্ত খুব দামি এখন আমার কাছে। এই বলে বাবা আবার ফাইল দেখতে বসে পড়ল আর মা একবার সবার দিকে তাকিয়ে দেখতে থাকলো। বাচ্চারা কার্টুন দেখবে আর ও অফিসের কাজ করবে। আমার সাথে কথা বলার কারোর সময় নেই। কোনো ব্যাপার না, আমি বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে মা বেডরুমের দিকে চলে গেল। যেই মা গেল অমনি বাবা সব ফাইল রেখে দিল। ফাইল দেখে দেখে তো মায়ের আগে আমি ঘুমিয়ে পড়তাম। তখনই চিঙ্কি হাই তুলতে তুলতে বলল, বাবা ঘুমাবে না? ঘুমাস না গাট্টু? চিঙ্কি গাট্টুর দিকে তাকাতে দেখলো গাট্টু তো অঘোরে ঘুমাচ্ছিল। গাট্টু ওঠো, ওঠো গাট্টু। আরে, তো নড়ছেও না। গাট্টু ওঠো, গাট্টু, 12টা বেজে গেছে। এই কথাটা শুনেই গাট্টু হঠাৎ করে উঠে বসল। 12টা বেজে গেল, চলো যাই। কিন্তু কেকটা কোথায়? গাট্টুর এরকম অবস্থা দেখে বাবা হেসে বলল, গাট্টু 12টা এখনো বাজেনি আর কেক এখনো আসেনি। তুমি যাও গিয়ে দেখে আসো মা ঘুমিয়ে পড়লো কিনা। যেই গাট্টু যাচ্ছিল বাবা পেছন থেকে চিৎকার করে বলল, আর শোনো, শুধু দেখেই আবার ফিরে আসবে। ওখানে গিয়ে যেন আবার ঘুমিয়ে পড়ো না। গাট্টু চলে গেল আর কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, মা ঘুমাচ্ছে। এই ডেলিভারি বয়টা যে কোথায় গেল? বাবা, এক কাজ করো, দরজাটাকে খুলে রাখো। কেন? আরে, ডেলিভারি বয় এসে ডোরবেল বাজালে মা উঠে পড়বে আর আমাদের সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। চিঙ্কি একদম ঠিক বলছে, আমি বরং দরজাটা খোলা রাখি। এই বলে বাবা দরজার কাছে গেল আর যেই দরজা খুলল সামনেই কেকের বাক্স নিয়ে ডেলিভারি বয় দাঁড়িয়েছিল। কি পারফেক্ট টাইমিং স্যার,
আমি বেল বাজাতেই যাচ্ছিলাম। এই নিন আপনার কেক। বাবা কেকটা নিল আর কেকের পেমেন্ট করে দিল। তখনই হাতে কিছু টাকা নিয়ে চিঙ্কি এলো আর ডেলিভারি বয়কে দিতে গেল। সরি, আমাদের সার্ভিস টিপ নেওয়া মানা আছে। এই টিপ আপনাদের সার্ভিসের জন্য নয়, আপনি ডোরবেল বাজাননি সেই জন্য। প্লিজ নিয়ে নিন। ডেলিভারি বয় টিপটা নিল আর তারপর সেখান থেকে চলে গেল। কেকটা ফ্রিজে রেখে দাও আর সবকিছু গুছিয়ে নাও। চিঙ্কি কেকটা ফ্রিজের মধ্যে রেখে দিল আর গট্টুকে নিয়ে একসাথে ক্যান্ডেলস আর বাকি জিনিসপত্র রেডি করতে শুরু করলো। ঠিক 12টা বাজার 1 মিনিট আগে গট্টু, চিঙ্কি আর বাবা মায়ের বিছানার সামনে একটা বড় কেক নিয়ে গিয়ে দাঁড়ালো। বেচারি মা তো এসব ব্যাপারে কিছুই জানতো না যে তার সাথে কি হতে চলেছে। বাবা সময় দেখলো, যেই 12টা বাজলো অমনি সবাই মাকে বার্থডে উইশ করতে লাগলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। মা ঘুম থেকে উঠে হঠাৎ করে বিছানায় বসে পড়ল। মা তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। মায়ের মনে হচ্ছিল যে মা বোধহয় কোনো স্বপ্ন দেখছে। এরম করে কি দেখছো মা? আজ তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। সারপ্রাইজটা কেমন লাগলো? গট্টু মিউজিক সিস্টেম অন করলো আর ব্যাকগ্রাউন্ড সঙ্গও বাজতে শুরু করলো আর কেক কাটিং শুরু হলো। থ্যাংক ইউ সো মাচ। আমার তো মনেই ছিল না আজ আমার বার্থডে। আমি তো ভুলেই গেছিলাম। কি করে মনে থাকবে? তুমি সারাদিনে এত কাজ করো, তুমি তো সারাদিন আমাদেরই সেবা যত্ন করো। ডোন্ট ওয়ারি মা, আমাদের মনে ছিল। তাই আমি ভাবি আজ কারোর ঘুম পাচ্ছে না কেন। কেউ কার্টুন দেখছে তো কেউ ফাইল নিয়ে বসে আছে। হ্যাঁ মা, সত্যি করে বলবো, আমাদের খুব ঘুম পাচ্ছিল। গাট্টু তো বসে বসে ঘুমাচ্ছিল, কিন্তু আমাদের তোমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল। তাহলে সারপ্রাইজ দেওয়া হলো? দিয়ে দিয়েছে তো সারপ্রাইজ। না না, আমরা এক্ষুনি আসছি। গট্টু, চিঙ্কি দৌড়ে গেল আর হাতে অনেক গিফট নিয়ে এলো। সবাই এক এক করে মাকে গিফট দিল আর মোবাইলে ফটো তুলতে লাগলো। মা, এখনো অনেক সারপ্রাইজ বাকি আছে। বল চিঙ্কি। না, বাবা বলবে। আরে আচ্ছা ঠিক আছে, বাচ্চারা কাল তোমার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। সব কিছু গট্টু, চিঙ্কি দুজনে অ্যারেঞ্জ করেছে। তুমি শুধু কালকে এনজয় করো। বাচ্চারা খাওয়ার দাওয়ার সব বাইরে থেকে অর্ডার করেছে। সোসাইটির সবাইকে ইনভাইট করেছে। আরও একটা বড় কথা। কি কথা? জানো কাল পার্টিতে তোমার সাথে দেখা করতে কে আসছে? তোমার ছোটবেলার সমস্ত বান্ধবীরা, যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছিল। গট্টু, চিঙ্কি তাদের সবাইকে সোশ্যাল মিডিয়া থেকে খুঁজেছে আর ইনভাইট করে দিয়েছে। এই কথা শুনে মা ইমোশনাল হয়ে গট্টু, চিঙ্কিকে জড়িয়ে ধরলো। মা, তুমি খুশি হয়েছে তো? মা, তুমি শুধু আমাদের বলো আমরা কি করতে পারি। আমি খুব খুশি হয়েছি। আমার তোমাদের উপর গর্ববোধ হয়। আমি শুধু চাই আমরা সকলে মিলে আজকের রাতটা গল্প করে কাটাই, কারণ সারাদিন তো তোমরা নিজেদের কাজে ব্যস্ত থাকো আর ঘরে ফিরে টিভি, মোবাইল নিয়েই বসে পড়ো, আর আমি একা হয়ে পড়ি। সরি মা। হ্যাঁ, আজকের পর থেকে আমরা তোমাকেও টাইম দেব। আর কি? তারপর সবাই কথা বলতে শুরু করলো আর সারা রাত ধরে অনেক গল্প করলো। ট্রেনে সফর। গট্টু, চিঙ্কি বাবার গাড়িতে সফর করেছিল, মামার বাইকে সফর করেছিল, রিক্সাতে সফর করেছিল, বাসেতে সফর করেছিল আর এমনকি কিছুদিন আগে প্লেনেও সফর করেছিল। কিন্তু বেচারা গট্টু, চিঙ্কির কষ্টটা তো দেখো। তারা আজ পর্যন্ত ট্রেনে সফর করেই। ওরা সুযোগ পেলেই বাবার কাছে বায়না করত, কিন্তু বাবার তো একটাই উত্তর, বাবা বাবা, তুমি আমাদের ট্রেনে কবে চাপাবে? ট্রেনেতে চাপবে? চলো সাবিত্রী গার্ডেন। না বাবা, আমরা ওই গার্ডেনে ছোট ট্রেনে চড়বো না। তুমি সব সময় আমাদের ওই ট্রেনেই ঘোরাতে নিয়ে যাও। তাহলে কোন ট্রেনে বসতে চাও? আমরা সত্যিকারের ট্রেনে বসতে চাই, যেটা বকবক করে, যেটা লাইনে চলে, যেটায় বড় বড় ডাব্বা থাকে। আমরা ওটাতে বসতে চাই আর বকবক বকবক করে ঘুরতে চাই। গট্টু, চিঙ্কি শুধু এটা বলেই থামলো না। ওরা বাবার সামনে ভাগ ভাগ করে ট্রেনের অ্যাক্টিং করতে করতে নাচতে লাগলো। আর বেচারা বাবার কান ঝালাপালা হয়ে গেল। গট্টু, চিঙ্কি রোজ ইউটিউবে ট্রেনের ভিডিও দেখতে থাকতো।
আর প্রতিদিন ট্রেনের ব্যাপারে গল্প করত। ওদের এই অবস্থা দেখে মায়ের খুব খারাপ লাগতো। একদিন মা বাবার সাথে কথা বলল, তো বাবা বলল, আরে আমারও স্বপ্ন বাচ্চাদের সাথে ট্রেনের সফর এনজয় করার, কিন্তু অফিসের কাজের থেকে সময়ই তো পাই না। আরে কিছু হবে না, অনেক কাজ করে নিয়েছো, এখন বাচ্চাদের জন্য সময় বের করো। আমি কি আনন্দ স্যারের সাথে কথা বলবো, নাকি তুমি কাল 5 দিনের ছুটি স্যাংশন করিয়ে আনতে পারবে সেটা বলো। এরপরে বাবা আর কি বলতো, বাবাকে তো মায়ের কথা মানতেই হতো। পরের দিন গাট্টু চিংকি স্কুলে গেল, তো ওদের পিছনে পিছনে মাও স্কুলে গেল আর সোজা হেডমাস্টার মিশ্রা স্যারের সাথে দেখা করলো। এমনিতে তো আমি ছুটি দিতামই না, আমাদের গাট্টু চিংকি আজ পর্যন্ত ট্রেনে সফরই করেনি, তাহলে আর কি করলো? আমার দুটো ব্রাইট স্টুডেন্টকে নিয়ে যান আর ওদেরকে ট্রেনের সফর করান। ওদের আমি 5 নয়, পুরো 6 দিনের ছুটি দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। সন্ধ্যাবেলায় যেই গাট্টু চিংকি বাড়ি ফিরল, অমনি মা ওদের সারপ্রাইজটা দিল। গাট্টু চিংকি, কাল থেকে 6 দিনের জন্য স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু কেন মা? কারণ কালকে আমরা কোঙ্কন যাব, তোমাদের মাসির বাড়ি, তাও ট্রেনে করে। এই সারপ্রাইজটা তো গাট্টু চিংকি সহ্যই করতে পারলো না। ওদের দুজনের চোখেই জল চলে এলো। আরে এতে কাঁদার কি আছে, তোমাদের তো নাচা উচিত। কিন্তু মিশ্রা স্যার আমাদের একদিনেরও ছুটি দেবে না। একদম দেবেন, কারণ উনি অলরেডি ছুটি দিয়ে দিয়েছেন, তাও আবার 6 দিনের। মা গাট্টু চিংকিকে পুরো ব্যাপারটা বলল। এটা শোনার পর গাট্টু চিংকি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। পরের দিন মা, বাবা আর গাট্টু চিংকি অনেক লাগেজ সাথে নিয়ে রেলওয়ে স্থানক পৌঁছালো। তো ওদেরকে দেখেই একটা কুলি এগিয়ে এলো আর সে ওদের লাগেজ তুলে নিল। তুমি এই লোকটাকে সব জিনিসপত্র কেন দিয়ে দিলে? ও যদি জিনিসগুলো নিয়ে পালিয়ে যায়? আরে চিংকি, ওটা কুলি, আমরা ভিডিওতে দেখছিলাম না। স্টেশনে বেশ ভিড় ছিল। আলাদা আলাদা ধরনের লোক এদিকে ওদিকে ঘুরছিল। কেউ খাচ্ছিল, তো কেউ গান গাইছিল, আবার কেউ লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য টিকিট কাটছিল। কিন্তু বাবা সবার টিকিট আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিল। কুলির পিছনে পিছনে সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোঙ্কন এক্সপ্রেসের কাছে এলো। ট্রেনটা বেশ লম্বা আর সুন্দর ছিল। গাট্টু চিংকি ট্রেনটাকে ছুঁয়ে দেখছিল। তো বাবা বলল, আরে চলো, না হলে তো ট্রেনটা ছেড়ে দেবে। তারপর সবাই ভিতরে একটা এসিওয়ালা কম্পার্টমেন্টে গিয়ে বসলো। একটু পরেই ট্রেন চলতে শুরু করলো আর গাট্টু চিংকি মজা পেতে লাগলো। মনে হচ্ছে আমরা ট্রেনে না, কোনো নৌকায় বসে আছি। মজা লাগছে তো? তখনই একটা লোক খাবারের অর্ডার নিতে এলো আর বাবা ওকে খাবারের অর্ডার দিয়ে দিল। স্যার, 15 মিনিট পরেই আপনার খাবার এখানে পৌঁছে যাবে। লোকটা চলে গেল। এক একটা স্টেশন পেরোতে লাগলো আর কোঙ্কন রেলওয়ে বড় বড় পাহাড়, ব্রিজ আর টানেল ছাড়িয়ে আনন্দের সাথে হুইসেল বাজাতে বাজাতে এগোতে লাগলো। ট্রেন টানেলে ঢুকলেই পুরো ট্রেনে রাতের মতো অন্ধকার হয়ে যাচ্ছিল আর টানেল থেকে বাইরে বেরোতেই দিনের আলো। 5 মিনিটে রাত আর 5 মিনিটে দিন, এটা আমরা শুধু ট্রেনেই পাবো। হ্যাঁ, এই জন্যই তো ট্রেনে সফর করার মজাই আলাদা। আর ট্রেনের সফর অনেকটা সস্তাও হয়। আর না ট্রাফিকের ঝামেলা, না পাংচারের প্রবলেম। একদম ঠিক কথা। কিন্তু লোকজন ট্রেনকে খুব নোংরাও করে। এখানে ওখানে পানের পিক ফেলে, র‍্যাপার্স, জলের বোতল সবকিছুকে ফেলে কম্পার্টমেন্টকে নোংরা করে। এটা তো একদম ঠিক নয়। ট্রেনে ডাস্টবিনের সুবিধা আছে, আমাদের উচিত সেখানেই নোংরা ফেলা। আমাদের ভারতীয় রেলওয়ে পুরো পৃথিবীতে 4র্থ স্থানে আছে। প্রতিদিন কোটি কোটি লোককে এখান থেকে ওখানে নিয়ে গিয়ে যাত্রীদের জীবন সহজ করে দেয়। লকডাউনেও ট্রেন কি না করেছে, অক্সিজেন পৌঁছানো, ওষুধ পৌঁছানো, আর আজও দরকারি জিনিস এখান থেকে ওখানে পাঠাচ্ছে ভারতীয় রেলওয়ে। সেই জন্যই আমাদের সবার উচিত এর যথার্থ সম্মান দেওয়া। একে নষ্ট করা একদম উচিত না। 1 ঘন্টা পেরিয়ে গেল। গাট্টু চিংকি বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছিল। ওদের পুরো ট্রেনটা ঘুরতে ইচ্ছে হলো। ট্রেনে লাগানো টয়লেটসগুলো দেখে নিজেদের প্রশ্নের উত্তর খোঁজার ছিল। ওরা মা বাবার কাছে পারমিশন চাইল। তো
বাবা বলল, হ্যাঁ যাও, কিন্তু কম্পার্টমেন্ট মনে থাকবে তো? আর হ্যাঁ, দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে না, হাত বাইরে বের করবে না একদম। মা! হ্যাঁ বাবা, জানি তোমরা বিশাল বুদ্ধিমান, এবার যাও। তারপর আর কি, লম্বা সাপের মতো ট্রেনের পেটে গাট্টু চিংকি এক একটা কামরা ঘুরতে লাগলো। আলাদা আলাদা লোক তাদের আলাদা আলাদা ভাষা শুনে এনজয় করতে লাগলো আর তালি বাজিয়ে গাইতে লাগলো। সেটা শুনে যাত্রীরাও ওদের সাথ দিতে লাগলো। রেলগাড়ি রেলগাড়ি ঝুক 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 ঝুক। মাঝখানের স্টেশন বলে রুক 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 রুক। এইভাবে গাট্টু চিংকি নিজের খুশিতে সমস্ত যাত্রীদের আর টিসিকেও শামিল করে নিল। সবাই গাট্টু চিংকিকে অনেক ভালোবাসা দিল। তাজমহল ট্রিপ। একলা টিভি দেখতে যত না মজা হয়, তার থেকে বেশি মজা হয় বন্ধুদের সাথে দেখতে, কারণ দেখতে দেখতে অনেক কথা আর মজা মাস্তি হতে থাকে। গাট্টু আর চিংকি নিজের বন্ধুদের সাথে ঘরে বসে টিভি দেখছিল। চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাওয়া হোক ইন্ডিয়ান মনুমেন্টসের জগতে, যেখানে চারমিনার, কুতুব মিনার, তাজমহলের মতন মনুমেন্টস আমরা সামনের থেকে দেখব আর এই মনুমেন্টসের ব্যাপারে অদ্ভুত জিনিস জানবো। তো দেখতে থাকুন আপনাদের সকলের প্রিয় আই ইন্ডিয়া চ্যানেলকে। সব বাচ্চারা টিভির দিকে চোখ, কান আর ধ্যান লাগিয়ে বসেছিল আর প্রোগ্রাম শুরু হতেই যাচ্ছিল। তখনই হঠাৎ টিভি স্ক্রিন কালো হয়ে যায়। আরে ইয়ার, কারেন্টটাকেও এখনই যাওয়াচ্ছিল। আর নয়তো কি, এত ভালো প্রোগ্রাম চলছিল, ঘরে বসে বসে আমরা তাজমহল দেখার সুযোগ পেয়েছিলাম, এই কারেন্টটা সব নষ্ট করে দিল। এইভাবে বাচ্চারা রেগে গিয়ে কথা বলছিল। তখনই মা আসে। কি হলো বাচ্চারা, মাথা গরম কেন? মা, টিভিতে একটা খুব ভালো প্রোগ্রাম দিচ্ছিল, ইন্ডিয়ান মনুমেন্টসের ব্যাপারে দেখাচ্ছিল, প্রোগ্রামটা শুরুও হলো না আর কারেন্ট চলে গেল। আরে তাতে মাথা গরম করার কি আছে? মনুমেন্টস তো আমি তোমাকে এক্ষুনি দেখাতে পারি। সন্ধেবেলায় বাবা ফিরে আসার পর মা বলল, আমার মনে হয় আমাদের গাট্টু চিংকির সাথে তাজমহলের একটা ট্রিপ প্ল্যান করলে হয়। আরে হ্যাঁ, কেন না, নিশ্চয়ই যাওয়া হবে। আমারও দিল্লির ক্লায়েন্টদের সঙ্গে একটা মিটিং করার ছিল, সেইখান থেকে না হলে আগ্রায় যাব আর তাজমহলটা দেখে আসব। গাট্টু আর চিংকি যখন মা বাবার এই কথাটা শুনল, ওদের আনন্দের সীমা থাকলো না। তারপর আর কি, একদিন প্লেনে বসে গাট্টু আর চিংকি মা বাবার সাথে দিল্লির দিকে বেরিয়ে পড়ল। সবাই দিল্লি এসে গেল। ওখান থেকে একটা প্রাইভেট কার নিল আর আগ্রার দিকে যেতে থাকলো। বাহ, কত বিউটিফুল শহর এই আগ্রা। আগ্রা শহরটা তো খুবই সুন্দর, কিন্তু তাজমহল এই শহরটাকে আরো সুন্দর করে তুলেছে। যে কেউ শোনে তার মনে শুধু তাজ তাজ হয়। ওহো, শায়রি। বাবা, তাজমহলকে পৃথিবীর 7 ওয়ান্ডারের মধ্যে একটা কেন মানা হয়? এখন আমি কিচ্ছু বলবো না, তুমি নিজে চোখেই দেখো। আর যেই গাট্টু আর চিংকি তাজমহলের সামনে দাঁড়ালো, ওদের তো মাথায় ঘুরে গেল। ও ওয়ান্ডারফুল, বিউটিফুল, সো 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 নাইস। তাজমহলের বিউটি আর শাইন দেখে আমি তো পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। গাট্টু আর চিংকি দেখছিল বিশ্বের 7টি অদ্ভুত জিনিসের ভেতরের থেকে একটি। যমুনা নদীর ধারে সবুজ আর সম্পন্ন জমির উপরে দাঁড়িয়ে 4টে সুন্দর মিনারের ভেতরে সংমরমরে বানানো অদ্ভুত টুকরো, তাজমহল। বাবা, তাজমহলটা হলো এমন একটা বস্তু যেইটাকে দেখার জন্য বিভিন্ন দেশের লোকেরা এখানে আসে। সেইটা হলো ইন্ডিয়ার গর্ব। তারপর মার বাবা একটা গাইড হায়ার করে, আর গাইডের সাথে সাথে গাট্টু চিংকি তাজমহলের একটি একটি জিনিস সব কাজ নিখুঁতভাবে দেখতে থাকে। তাজমহল শাহজাহান নামের এক রাজা নিজের স্ত্রী মুমতাজের জন্য বানিয়েছিল। মুমতাজের মারা যাওয়ার পরে শাহজাহানের মন খারাপ ছিল, আর নিজের দুঃখকে ভোলানোর জন্য উনি এই বিল্ডিংটা তৈরি করেছিলেন। ভেতরে ওনার কবরটাও আছে। শাহজাহান যখনই তাজমহলকে দেখতেন, উনি সামনে মুমতাজকে পেতেন। এইভাবে গাইড তাজমহলের এক এক কোণা আর তার বিশেষত্ব জানাতে থাকে। তাজমহল হলো পার্সি, হিন্দুস্তানি আর ইসলামিক শিল্পকলার মিশ্রণ। কারিগররা নিজের শিল্পকলাকে খুব ভালো করে এখানে প্রদর্শিত করেছে। প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা কোণা, মার্বেলের উপরে হয়ে থাকা কারুকার্য হলো পুরো ইউনিক। গাট্টু চিংকি, তাজমহলের জন্য যেই মার্বেলটা আনা হয়েছিল সেইটা আমাদের রাজস্থানের মকরানা শহরের।
মার্বেল শুধু পাথর না, সেইটা হলো হিরে, আর সেই হিরেরই চমক পেয়েছে আমাদের তাজমহল। গাট্টু আর চিঙ্কি তো প্রথমবার তাজমহল দেখছিল। যেই ওরা তাজমহলের ভেতরে যায়, ভেতরের সৌন্দর্য আর ঠান্ডা আবহাওয়া মন জয় করে। গরমের দিনে এখানে কত ঠান্ডা। হ্যাঁ, এসির তো কোনো দরকারই নেই এখানে। সত্যিতে মানতে হবে সেই সময়ের কারিগরদের আর তাদের চিন্তা ভাবনার। তারপর মা বাবার সাথে গাট্টু, চিঙ্কি, রানী মুমতাজ, তার সাথে সাথে শাহজাহানের কবর মানে মুখ্য স্মারক দেখল। রানী মুমতাজ মরে যাওয়ার পরে শাহজাহান যখন মারা গেলেন, তখন ওনার কবরটারও ঠিক রানীর পাশেই তৈরি করা হলো, যাতে দুজনের স্মৃতি সঙ্গে সঙ্গে থাকে। এইভাবে গাট্টু আর চিঙ্কি পুরো তাজমহল ঘুরে দেখল। তারপর যমুনা নদীর ধারে এসে ওরা নদীর জলে তাজমহলের সুন্দর ছবি দেখল। অনেক জায়গায় দাঁড়িয়ে ফটো সেশনও করল। আর 5টা বাজতেই কারে বসে সবাই আবার হোটেলের দিকে ফেরত গেল। বইপত্র আর খেলনা। বাচ্চারা খুব প্রশ্ন করে, ওদের মনে সব সময় কৌতূহল থাকে। এই ঘরের মধ্যে কি আছে, ওই সিন্ধুকে কি আছে, না জানা পর্যন্ত শান্তিই নেই। গাট্টু, চিঙ্কিও তেমনই ছিল। ঠাকুমার পুরনো সিন্ধুক হোক কিংবা তালা লাগানো বাড়িতে কোনো ঘর দেখলেই ওদের গোয়েন্দাগিরি শুরু। রবিবার ছিল, গাট্টু আর চিঙ্কি কার্টুন দেখছিল, আর তখনই লাইট চলে গেল। আরে রে, লাইটটা চলে গেল। বাইরে যাই। বাইরে ওয়েদারটা ঠিক নেই, না রোদ আছে না ঠান্ডা আছে। বৃষ্টির মেঘ কখন থেকে এদিক ওদিক হচ্ছে। কোন সিজন চলছে কিছু বুঝতেই পারছি না। যেটা হোক, খুব খারাপ ওয়েদার আছে, কিন্তু মা বাইরে যেতে মানা করেছে। হ্যাঁ, বাইরে জোরে ঠান্ডা হাওয়া চলছে, কখনো রোদ বেরোচ্ছে আর কখনো হালকা হালকা বৃষ্টি। এমন আবহাওয়ায় আমরা অসুস্থ না হয়ে যাই, তাই বোধহয় মা বারণ করেছে। হ্যাঁ, কিন্তু ঘরে বসে বসে কি করব আমরা? চলো মা বাবার ঘরে যাই, ওখানে আমাদের টাইম পাস করার জন্য অনেক কিছু পেয়ে যাব। মা আমাদেরকে লুকিয়ে ওর আলমারিতে অনেক কিছু রাখে, জানো? তাহলে তো যাওয়া উচিত। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি দৌড়ে দৌড়ে মা বাবার ঘরে পৌঁছায়। ওখানে গিয়ে ওদের গোয়েন্দাগিরি শুরু হয়। আলমারি খুলে দেখতে শুরু করে, ড্রয়ার খুলে দেখতে শুরু করে, তা ওদের হাতে বিশেষ কিছু পড়ল না। তখনই গাট্টুর নজর একটা পুরনো আলমারিতে গেল। এটা বাবার আলমারি, কিছুদিন আগেই গ্রামের থেকে আনা হয়েছিল। আলমারির দুটো আলাদা আলাদা দরজা ছিল, দুটো দরজাই বাইরের থেকে তালা ছিল। আমি অনেকবার মায়ের থেকে এই আলমারিটার চাবি চেয়েছি, কিন্তু সে বলে যে এতে বাবার অনেক দরকারি জিনিস আছে, বাবার পারমিশন ছাড়া খুলতে পারবে না। গাট্টু খুব মন দিয়ে আলমারিটা দেখলো। অনেক পুরনো আর বিদঘুটে আলমারি এইটা। দুটো দরজা বাইরের থেকে আবার লকও আছে, মানে ভেতরে নিশ্চয়ই দুটো আলাদা আলাদা কম্পার্টমেন্ট থাকবে। আজকে তো বাবাও ঘরে আছে, তাহলে চলো দেখি এই আলমারির ভিতরে আসলে কি আছে। গাট্টু আর চিঙ্কি দৌড়ে দৌড়ে বাবার কাছে পৌঁছালো আর বাবার কাছ থেকে আলমারির চাবিটা চাইলো। বাবা দাও না, আমাদের দেখার আছে সেই আলমারিতে কি আছে। বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে বাবাও মজার মুডে এসে গেল। চাবি নিশ্চয়ই পাবে, কিন্তু একটা শর্ত আছে। ওটা কি? চলো আলমারির সামনে। বাবা দুজনকে আলমারির সামনে নিয়ে গেল। তোমরা দেখলে আলমারিতে দুটো আলাদা আলাদা দরজা আছে আর দুটো বাইরের থেকেই লক আছে। তার মানে ভেতরে দুটো কম্পার্টমেন্ট আছে, আর সেই দুটো কম্পার্টমেন্টে আমার ছোটবেলার সম্পত্তি লুকিয়ে আছে। গুপ্তধন, ওয়াও! হ্যাঁ, সেই সব সম্পত্তি আমি তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু তোমাদের দুজনকে দুটো কম্পার্টমেন্ট থেকে যে কোনো একটা কম্পার্টমেন্টকে বেছে নিতে হবে। যে যেই কম্পার্টমেন্টটাকে বেছে নেবে তার সব সম্পত্তি তার হয়ে যাবে। কিন্তু ভেতরে কি আছে সেটা না জেনে কিভাবে চুজ করব? এইটাই তো আমার প্রথম আর শেষ শর্ত। বেচারা গাট্টু আর চিঙ্কি বাধ্য ছিল, ওদের বাবার কথা শুনতেই হলো। আমি এই দরজাটার সামনে দাঁড়িয়ে যাই, লেফট সাইডটা আমার জন্য লাকি, আমি এই দরজার পাশেই থাকবো। এখন বাঁচলো রাইট সাইডটা, এই দরজাটা আমার। পাক্কা? ভেবে নাও কিন্তু। এখন আর কিছু বলবেন না, শুধু খুলুন। তারপর বাবা গাট্টুর দিকের দরজাটা খুলল, আর ভেতরে শুধু বই আর বইই ছিল। বই দেখে বেচারা গাট্টুর মন খারাপ হয়ে গেল। ও
চাই না, প্লিজ প্লিজ প্লিজ। বাবা চিঙ্কির দিকের দরজাটা খুলল আর ভেতরে অনেকগুলো খেলনা ছিল। এই বই খাতা আর এই খেলনা বাটিগুলোই আমার ছোটবেলার সম্পত্তি, যেইটা আমার ছোটবেলাকে এত ভালো করে তুলেছিল। আজ থেকে এই সম্পত্তিগুলো তোমার। দেখো, আমি তো চললাম। এরম বলে বাবা বেরিয়ে গেল। আমি তো পুরনো দিনের সব ক্লাসিক টয়স পেয়ে গেলাম, আর তুমি এই পুরনো ছেঁড়া বই। গাট্টু বই পাওয়ার কারণে আর চিঙ্কির খেলনা পাওয়ার কারণে ভেতর থেকে খুব দুঃখিত ছিল, কিন্তু সে নিজের দুঃখ চিঙ্কিকে দেখালো না। তুমি কিছুদিনের মধ্যে সেই খেলনাগুলো নিয়ে বোর হয়ে যাবে, কিন্তু বইতে আমি কখনো বোর হব না। কিন্তু সবকটাই স্টোরি বুক, উড়ন্ত ঘোড়া, পরীদের গল্প, জাদুর জঙ্গল। বাপরে বাপ, এটা তো ম্যাজিকের সম্পত্তি। বড় তুমি, আমার কাছে অনেক কটা খেলনা আছে। চাবি দেওয়া ভাল্লুক আছে, ড্রাম আছে, কাঠের ট্রাক্টর আছে। এই সব কটা আমি একলাই খেলবো। আমি তোমাকে একটা গল্প পড়তে দেব না। এইভাবে খেলনা আর বইয়ের মধ্যে যুদ্ধ লাগলো। গাট্টু নিজের ঘরে গিয়ে পরীদের গল্প পড়তে শুরু করলো, আর চিঙ্কি গ্যালারিতে গিয়ে নিজের খেলনা নিয়ে খেলতে থাকে। আধা ঘন্টা দুজনে নিজের নিজের জগতে ব্যস্ত থাকলো, কিন্তু আধা ঘন্টা পরেই চিঙ্কি খেলনা খেলে বোর হয়ে গেল, কারণ ওর একলা খেলার অভ্যেসই ছিল না। ওদিকে গাট্টু পরীদের গল্প এনজয় করছিল, ওর খুব মজা আসছিল। কিন্তু তারপর গাট্টু ভাবতে থাকলো, কত আলাদা এই পরীর গল্পটা। চিঙ্কি যদি শুনতো তার কতটা ভালো লাগতো। তখনই চিঙ্কি নিজের সব খেলনা নিয়ে ওর কাছে এসে গেল। একলা খেলতে বোর লাগছে, তুমিও আমার সাথে খেলো। আমার একলা একলা এই স্টোরি পড়তে আর একদম ভালো লাগছে না। চলো, এই পরীদের গল্পটা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। আরে বাহ, আমার পরীদের গল্প খুব ভালো লাগে। এক কাজ করি, আগে এই স্টোরিটা এনজয় করি, তারপর খেলনা খেলবো। তারপর দুজনে গল্প এনজয় করলো, আর তারপর দুজনে বাবার অদ্ভুত খেলনাগুলো খেলতে থাকে। দুজনকে একসাথে দেখে বাবাও খুব খুশি হয়ে গেল। বাচ্চারা, আমি তোমাদের সঙ্গে একটা ঠাট্টা করেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে বইপত্র পেয়ে তোমরা কেমন রিয়্যাক্ট করো, আর খেলনা পেয়ে কার কেমন রিয়াকশন থাকে। কিন্তু আমি খুব খুশি যে তোমাদের খেলার সঙ্গে সঙ্গে বই পড়তেও ভালো লাগে। বাবা, খেলনা বেশি ইম্পর্টেন্ট না বইপত্র? বাবা, বাচ্চাদের জন্য দুটোই ইম্পর্টেন্ট হয়, কারণ খেলনা দিয়ে তোমরা একটু এন্টারটেন হও, আর বইয়ের থেকে তোমরা এন্টারটেনমেন্টের সঙ্গে নলেজও পাও। বই আমাদের বিভিন্ন জিনিসের ব্যাপারে নলেজ দেয়, যাতে আমাদের এক্সপিরিয়েন্সগুলো বেড়ে যায়। তাই খেলার সঙ্গে সঙ্গে বইও পড়ো আর এগিয়ে যাও। এইটা শুনে গাট্টু আর চিঙ্কি খুশি হয়ে গেল, আর ওরা নিজের বাবাকে জড়িয়ে ধরল। গাট্টু আর চিঙ্কি আইপিএলে। গাট্টু আর চিঙ্কির খেলাধুলো তো সব থেকে পছন্দ ছিল। দুজনের মধ্যে গাট্টুর যত ক্রিকেট পছন্দ ছিল, অতটা চিঙ্কির ছিল না। আর এই সময় যখন সারা ভারতবর্ষে আইপিএল এর উৎসব, তখন গাট্টু আর চিঙ্কির সোসাইটিও আইপিএল কে এনজয় করছিল। মা, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। আরে গাট্টু, চিঙ্কিকেও নিজের সাথে নিয়ে যাও। মা, ও তো ক্রিকেট খেলতেও জানে না, ও কি করবে এসে? আরে তাহলে ওকে শিখিয়ে দাও, নালে আম্পায়ার বানিয়ে দাও। না না মা, থাকুক, আমি খেলতে চাই না। গাট্টু তো সব জায়গায় শুধু ক্রিকেট আর ক্রিকেটই দেখতে পারছিল। ক্লাসের সব বাচ্চারাও শুধু ক্রিকেটের ধুনেই ছিল। চিঙ্কি তো শুধু ক্রিকেট রান আউট কথা শুনে শুনেই যাচ্ছিল। আরে ধোনি কি 6 মেরেছিল মনে আছে তো? হ্যাঁ ভাই, সব থেকে ভালো প্লেয়ার তো সেই। কিন্তু সব থেকে বেশি রান তো বিরাট কোহলি বানায়। আমার বাবার সাথে আমিও কখনো কখনো ক্রিকেট দেখি। আমারও সব থেকে বেশি বিরাট কোহলিকে পছন্দ। এরই মধ্যে চিঙ্কি চটে গিয়ে মাস্টার মশাইকে কমপ্লেন করে দেয়, যার প্রভাব আলাদাই হয়ে যায়। মাস্টার মশাই দেখো, গাট্টু আর নীলেশ, ভূষণ সবাই হল্লা করছে। কি হচ্ছে ওইখানে? গাট্টু দাঁড়িয়ে যাও, এই অঙ্কটা সলভ করো। মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডে 4 × 9 = 2 এই ম্যাথসটা লিখলো আর গাট্টুকে জবাব দিতে বলল। তাড়াতাড়ি বলো গাট্টু বাবা। মাস্টারজি, আমি বলি গাট্টু পারবে না, ওকে শুধু ক্রিকেটের কথাই জিজ্ঞেস করো, শুধু তাই বলবে। গাট্টু তাড়াতাড়ি নাম্বার আউট করে আনসার বলে দিল, মাস্টার মশাই 36 রানস। আর পুরো ক্লাসের সাথে সাথে মাস্টার মশাইও হাসতে শুরু করে দেন।
সন্ধেবেলায় যখন সোসাইটির সব বাচ্চারা গ্রাউন্ডে ছিল তখন কথাগুলো শুধু আইপিএল আর ক্রিকেটেরই ছিল। ক্রিকেটের কথা চলছে আর সেখানে গাট্টু নেই, এটা তো হতেই পারে না। কিন্তু গাট্টুর সাথে সাথে মা চিঙ্কিকেও খেলতে পাঠিয়ে দিয়েছিল। গাট্টু ইয়ার, কত দেরি করে দিস তুই আসতে, সন্ধে হয়ে গেলে আমাদের খেলাটা অর্ধেক রয়ে যায়। নীলেশ ঠিক বলছে রে গাট্টু, আর কিছুক্ষণ পরে আইপিএল খেলা আরম্ভ হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো। আবার থেকে আইপিএল এর নাম শুনতেই চিঙ্কি রেগে গেল, আরো চেঁচালো, এ কি তোমরা সবাই সবসময় আইপিএল আইপিএল করো কেন? আরো টপিক আছে কথা বলার। আরে চিঙ্কি, আইপিএল এর নতুন সিজন শুরু হয়ে গেছে, তাই সবাই ওটারই কথা বলে। আমার তো তোমাদের এই আইপিএল এর জন্য পাগলামি ভালো লাগে না, একদম ওয়েস্ট অফ টাইম। সবার কথাটা খারাপ লাগে, কেউ আর চিঙ্কির দিকে তাকায়ও না, তাও চিঙ্কি বলেই যায়। দেখ চিঙ্কি, তোর যদি আইপিএল পছন্দ নয়, আমরা কেন ওর ব্যাপারে কথা বলা বন্ধ করব? কিন্তু আরো তো খেলা আছে, তোমরা জানো না আমাদের রাষ্ট্রীয় খেলা হকি, ক্রিকেট না। কিন্তু আমাদের সবার পছন্দ ক্রিকেট। চিঙ্কি আবার রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিন সব বাচ্চারা গার্ডেনে খেলতে চলে আসে, আর খেলার মাঝামাঝি গাট্টুর একটা জবরদস্ত আইডিয়া মাথায় আসে। শোনো 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 সবাই, আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা সবাই অনেক এনজয় করব। কেমন আইডিয়া গাট্টু? হ্যাঁ হ্যাঁ গাট্টু, শিগগিরই বল কেরাম আইডিয়া। আমার মাথায় একটা ভালো প্ল্যান এসছে। আরে তো বল না শিগগিরই। গাট্টু সবাই একসাথে মিলে আইপিএল ম্যাচ দেখার প্ল্যান বানা। সানডে বিকালে আমাদের সবার ফেভারিট টিমের ম্যাচ আছে, আমরা সবাই একসাথে মিলে ম্যাচ দেখলে খুব মজা আসবে। আবার সেই আইপিএল আইপিএল, আমি আসতে চাই না দেখতে। আর চিঙ্কি ওখান থেকে চলে যায়। আরে চিঙ্কি দাঁড়া তো। হ্যাঁ হ্যাঁ শোন তো আগে, আমি থাকছি না। চিঙ্কি যাওয়ার পরও সব বাচ্চারা ডিসকাস করে নেয়। তুই বল গাট্টু, প্ল্যানিংটা কেরাম ভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই সানডে সন্ধ্যেবেলায় আমার বাড়ি একসাথে আসবো আর আইপিএল এর ম্যাচ দেখবো। কিন্তু গাট্টু, তোর মা কি মানবে? আরে ও নিজেই ক্রিকেট অনেকবার দেখে। কিন্তু তুই একবার তার পারমিশনটা নিয়ে নে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গাট্টু বাড়ি পৌঁছায় আর দেখে যে চিঙ্কি রেগে আছে। ও আগে ওকে বোঝায়, চিঙ্কি আমার সোনা বোন, কি কাজ আছে? আরে আমরা সবাই একসাথে আইপিএল এর ম্যাচ দেখি না, ওটা আমার ওয়েস্ট অফ টাইম লাগে। চিঙ্কি, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে সাপোর্ট আর চিয়ার করা উচিত না? হ্যাঁ এটা তো আছে। তাহলে যদি একসাথে ম্যাচ দেখি তাহলে ওরা সাপোর্টও পাবে আর আমরা মজাও করব। যেমন তেমন করে চিঙ্কি রাজি হয়ে যায়, আর তারপরও মাকে জিজ্ঞেস করে নিতে বলে। ঠিক আছে, আমরা একসাথে এনজয় করব, কিন্তু তুমি একবার মাকে জিজ্ঞেস করো। মা রান্নাঘরে কাজ করছিল, আর তখনই গাট্টু দৌড়ে দৌড়ে মার কাছে পৌঁছে যায়। মা মা। কি হলো গাট্টু, বলো। মা, কাল পরশু সানডেতে আমরা একসাথে হয়ে ঘরে আইপিএল ম্যাচ দেখতে চাই। আর এতে জিজ্ঞেস করার কি আছে, নিশ্চয়ই দেখো। গাট্টু একদম খুশি হয়ে যায়। ইয়ে, থ্যাংক ইউ মা। গাট্টু আর মার কথা বাবা শুনে নেয়। সে ভাবে, আচ্ছা তো এই ব্যাপার। পরের দিন গাট্টু ফিল্ডে সবাইকে প্ল্যানটা বোঝায়। শোনো বন্ধুরা, মা রাজি হয়ে গেছে, কাল সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে আমাদের ফেভারিট টিমের ম্যাচ দেখবো। আমরা সবাই তৈরি হওয়া আরম্ভ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি সবার জন্য বাড়ি থেকে পপকর্ন নিয়ে আসবো, আর আমি বাবার দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আমরা কাল দেখা করছি আমার বাড়িতে। পরের দিন সব বন্ধুরা গাট্টু আর চিঙ্কির বাড়িতে একত্রিত হয়ে যায়। কিন্তু যেই গাট্টু টিভি অন করে তখন জানতে পারে যে কানেকশনই নেই। এ কি গাট্টু, কানেকশন তো কাটা আছে। আমার বাড়িতে এটাই সমস্যা ছিল, কানেকশন ছিলই না। সোসাইটিতেই সবার বাড়ির কানেকশন কেটে রাখা হয়েছিল। এবার আমরা ম্যাচ কি করে দেখবো? 1 ঘন্টায় শুরু হয়ে যাবে ম্যাচ। তখনই হঠাৎ গাট্টুর বাবা সেখানে এসে যায়। বাবা দেখো, কানেকশন আসছে না, আমরা ম্যাচ দেখতে চাই। আরে তো টিভিতে কেন দেখবে খেলা, আমরা সোজা স্টেডিয়ামেই যাই। বাবা পকেট থেকে সবার জন্য এনে থাকা ম্যাচের টিকিট দেখায়। সবাই খুশি হয়ে যায়। বাহ বাবা, থ্যাংক ইউ সো মাচ। ইয়ে, চলো চলো শিগগিরই চলো, কোথাও ম্যাচ আরম্ভ না হয়ে যায়। সবাই যেই স্টেডিয়ামে পৌঁছয়
ওদিকে সোসাইটিতে টিভির কানেকশন আবার এসে যায় আর মা গাট্টু, চিঙ্কি আর সোসাইটির সবার বাচ্চাদেরকে টিভিতে দেখে। সব বাচ্চারা রোমাঞ্চে ভরা ওই ম্যাচটার আনন্দ নিতে থাকে, যেটার চর্চা পুরো সপ্তাহ ধরে চলতে থাকে। দাঁতের ব্যথা। বাচ্চারা তো হয়েই থাকে দুরন্ত। যাই ডিশ, সুইট ডিশ সামনে এসে যায়, ওটা খেয়ে শেষ করে দেয়। গাট্টুও ঠিক এমনই ছিল, খাবার খুব শখ ছিল, সারা দিন খেতেই থাকতো। সুইট তো ওর ফেভারিট ছিল, আর যদি চকলেটস থাকে তাহলে তো ব্যাপারটাই আলাদা। সারা দিন শুধু চকলেটস খেয়ে কাটিয়ে দিতে পারে গাট্টু। এই ব্যাপারটা নিয়ে মা খুব চিন্তিত ছিল। আরে না না, গাট্টু চকলেট খায় সেটা নিয়ে মা চিন্তিত ছিল না। বেশি চকলেটস খাওয়াতে দাঁত যদি খারাপ হয়ে যায় গাট্টুর, এই ব্যাপারের ভয় ছিল মায়ের। গাট্টু বাবা, অনেক হয়ে গেল চকলেটস খাওয়া, দাঁত খারাপ হয়ে যাবে। আরে মা, ডোন্ট ওয়ারি, 32টা দাঁত আছে, একটা খারাপ হয়ে গেলে কি হয়ে যাবে? গাট্টু, এটা মজার টপিক না, আমি সিরিয়াস। তুমি সারা দিন কিছু না কিছু খেতেই থাকো, কিন্তু দাঁতের খেয়াল একদম রাখো না। কি শেখায় স্কুলে? আমাদের 2 বার ব্রাশ করা উচিত, আর তুমি সকালের ব্রাশটাও ঠিক করে করো না। ব্যাস, পেস্ট ব্রাশে লাগাবে, ব্রাশ দাঁতে লাগাবে, আর হয়ে গেল। এটা ঠিক না বাবা, কিন্তু বাচ্চারা তো বাচ্চাই, কথা এক কান দিয়ে শোনে আর অন্য কান দিয়ে বার করে দেয়। গাট্টুও ঠিক তেমনই করল। ও মার কথা একদমই কানে নিল না আর নিজের অভ্যেসটা বজায় রাখল। রোজ গাট্টু চকলেট নয় তো অন্য কোনো সুইট ডিশ খেতেই থাকত, কিন্তু তারপর জল দিয়ে কুলকুচি করা তো দূরের কথা, ও এটাও ভুলে যেত যে ও কিছু খেয়েছে আর আবার চাইতো, মা গোলাপ জামুন। এমন ছিল গাট্টু। সকালের ব্রাশটুকুও ভালোভাবে করত না, ব্রাশ করাটা খুব বোরিং লাগতো ওর। এই ব্রাশ করাটা তো ওয়েস্ট অফ টাইম। কে জানে আমাদের মানুষদেরকে ব্রাশ করা কে শিখিয়েছে। জন্তুরা থরি ব্রাশ করে, কিন্তু ওদের দাঁত কত শক্ত থাকে। বাঁদররা তো আমার মতন সারাদিন কিছু না কিছু খেতে থাকে, কিন্তু ওরা তো ব্রাশ করে না, তবু ওদের দাঁত কত ভালো থাকে। তখনই মা ডাক দিল, গাট্টু ব্রাশ হলো? দেখো চিঙ্কি তো স্কুলের জন্য রেডিও হয়ে গেছে। মা ব্যাস 2 মিনিট। কে জানে চিঙ্কি এত তাড়াতাড়ি কি করে নেয়, এটা এমন কি বড় ব্যাপার। এমন বলে গাট্টু ব্রাশে পেস্ট লাগালো, ব্রাশটাকে 1-2 বার মুখের মধ্যে ঘোরালো, আর হয়ে গেল ব্রাশ। এবার এমন বাজে অভ্যেস হলে তার পরিণামটাও ভালো হবে না। গাট্টুর সাথেও ঠিক এমনই হলো। এক রাতে গাট্টুর দাঁতে খুব জোরে ব্যথা হতে শুরু করলো, আর গাট্টু জোরে জোরে চিৎকার করল, মা খুব ব্যথা হচ্ছে মা। দেখলি কি বলেছিলাম আমি? হয়ে গেল তো দাঁতে ক্যাভিটি। মা গো, খুব ব্যথা করছে, এমন মনে হচ্ছে আমার প্রাণটা দাঁতে এসে আটকে গেছে। ডোন্ট ওয়ারি, আমি জানি দাঁতের ব্যথা কি হয়। তোমাকে পেন কিলার দিচ্ছি, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল সকালে বাবার সাথে ডেন্টিস্টের কাছে যাবে। তারপর পেন কিলার খেয়ে গাট্টু ঘুমিয়ে তো পড়ল, কিন্তু যেই সকাল হলো পেন কিলারের কাজ শেষ হলো আর গাট্টু আবার চিৎকার শুরু করলো, মা গো। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি আমরা ডেন্টিস্টের কাছে, একটু দাঁড়াও। তখনই চিঙ্কি গাট্টুর কাছে এসে বলল, তুই ডেন্টিস্টের কাছে যাচ্ছিস? একটু দেখে। গুড্ডি বলছিল ওর ভাইয়েরও তোর মতো দাঁতে ব্যথা হচ্ছিল, তখন ডেন্টিস্ট ওর দাঁত গোড়ার থেকে বার করে ফেলে দিয়েছিল। তখনই ওখানে বাবা এলো। কি হলো গাট্টু, চলো যাই। না বাবা, আমি এই ব্যথাটা সহ্য করে নেব, না হলে একটা পেন কিলার খেয়ে নেব, কিন্তু ডেন্টিস্টের কাছে যাব না। আরে ব্যাপারটা কি হলো, চিঙ্কি কিছু বলল নাকি? এইটা শুনে চিঙ্কি ওখান থেকে পালিয়ে গেল, আর বাবা সবকিছু বুঝে গেল। তারপর বাবা গাট্টুকে বুঝিয়ে নিজের বন্ধুর ডেন্টাল ক্লিনিকে নিয়ে গেল। গাট্টু খুব ভয় পেয়েছিল, ও ভাবছিল ওর দাঁত বার করে ফেলে দেওয়া হবে, কিন্তু যেই ও ডেন্টিস্ট আঙ্কেলকে দেখল, ওনার কুল ব্যবহার দেখে গাট্টুর ভয় আর ব্যথা দুটোই চলে গেল। গাট্টু ডোন্ট ওয়ারি, তোমার দাঁত কেউ বের করবে না, আমি চেক আপ করব, তারপরে কিছু ওষুধ লিখে দিয়ে দেব।
দেখবে দাঁতের ব্যথা ছুমন্তর। তারপর ডেন্টিস্ট আঙ্কেল গাট্টুকে নিজের চেয়ারে বসালো আর লাইট অন করলো। আঙ্কেল, সত্যিতে আপনি আমার দাঁত বের করবেন না তো? না বাবা, রিল্যাক্স। আ আ বাবা, রিপিট করার নেই, নিজের মুখটা খোলো। তারপর গাট্টু মুখ খুলল আর আঙ্কেল চেক করতে শুরু করলো। আঙ্কেলের হাত লাগতেই গাট্টুর 90% ভয় আর ব্যথা দুটোই চলে গেল। চেক আপ হয়ে যাওয়ার পরেই ডেন্টিস্ট আঙ্কেল বাবাকে বলল, ডোন্ট ওয়ারি, একটু ক্যাভিটি আছে, মেডিসিনের কোর্স শেষ হতে হতে এইটা পালিয়ে যাবে। হর্ষ, একটু বোঝাও একে, এ ব্রাশ ঠিক করে না, আর চকলেটও অনেক বেশি খায়। ডেন্টিস্ট আঙ্কেল হেসে বলল, এখন গাট্টুকে আর কিচ্ছু বোঝাতে হবে না, দাঁতের ব্যথা ওকে অনেক জিনিসই বুঝিয়ে দিয়েছে। কি গাট্টু, ঠিক বললাম তো? হ্যাঁ আঙ্কেল, আমি বুঝে গেছি যে দাঁতের ব্যথা কেমন হয়। মুখ ধোয়া, ব্রাশ করা, এইসব কতটা ইম্পর্টেন্ট। এবার গাট্টুর ব্যথা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। বাবা ডেন্টিস্ট আঙ্কেলের সঙ্গে কথা বলছিল আর গাট্টু পুরো ক্লিনিক ঘুরছিল। ওই ক্লিনিকটা আর ওখানকার ইনস্ট্রুমেন্ট সব আলাদা ছিল। গাট্টু প্রথমবার ডেন্টিস্টের ক্লিনিকে এসেছিল, তাই ওর জন্যে এগুলো আলাদা আর নতুন এক্সপিরিয়েন্স ছিল। ওইখানে সব জায়গায় দাঁতের ডায়াগ্রাম, মডেলস আর পোস্টার্স ছিল, যেগুলোতে অনেক ভালো ইনফরমেশন ছিল। গাট্টু ওই সবও দেখলো আর ভালো করে পড়লো। গাট্টু বাবা, চলো। বাই বাই আঙ্কেল। বাই গাট্টু। তারপর গাট্টু বাবার সাথে বাড়ি চলে এলো। কিছু দিনে ওর ব্যথা একদম ভালো হয়ে গেল, তার সাথে ওর অভ্যেসগুলো। গাট্টু এখন 2 বার করে দাঁত ব্রাশ করতে শুরু করলো, চকলেট খাওয়া কম করে দিল, আর এইভাবে গাট্টু এখন নিজের দাঁতের ভালো করে খেয়াল রাখতে শুরু করলো। গাট্টু, চিংকি আর আইসক্রিম। ইয়ে, আমরা পাস হয়ে গেছি। ইয়ে ইয়ে। আমার প্রিয় বাচ্চারা খুব ভালো। মা, আমরা দুজনে ফার্স্ট এসেছি। খুব পরিশ্রম করেছে আমার বাচ্চারা, দিন রাত পড়াশোনা করে এক্সাম দিয়েছে। গাট্টু আর চিংকি স্কুলে ফার্স্ট এসেছিল, আর এর সাথেই গরমের ছুটিও শুরু হয়ে গেছিল। এখন পড়াশুনো সব বন্ধ, এখন শুরু হবে ছুটি। এবার আমরা যাব দাদু দিদার বাড়ি। আরে সেইগুলোর জন্য এখন অনেক সময় আছে, ততক্ষণ তোমরা এইখানে খেলো। তাহলে এখন আমরা গ্রাউন্ডে যাচ্ছি। বাই বাই। গাট্টু আর চিংকি ব্যাগ ফেলে দিল আর মাঠের দিকে দৌড়ে গেল। ইয়ে, ছুটি আরম্ভ হয়ে গেল। বলো, কি খেলি? চলো এবার আমরা খেলি লুকোচুরি। আমরা সবাই লুকাবো আর গাট্টু আমাদেরকে খুঁজবে। না না, সব সময় আমি কেন? আরে গাট্টু, যা না, আমরা লুকোই। তুই গুনতে শুরু কর। আচ্ছা ঠিক আছে, আমি তো ফাট করে সবাইকে ধরে নেব। যাও পালাও। 1 2 3, আমি আসছি। সব বাচ্চারা খেলাতেই ব্যস্ত হয়ে গেল, কোনো জিনিসের আর খেয়ালই ছিল না। কিন্তু আস্তে আস্তে সবার গলা শুকোতে শুরু করলো আর ঘাম ছুটতে শুরু করলো, যেন এক্ষুনি স্নান করে এসেছে। হে ভগবান, গরম। আরে ভাই, অনেক গরম। আজ সূর্য দেবতা একটু বেশিই রেগে আছে মনে হচ্ছে। আমার খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ, আমারও কিছু ঠান্ডা খাবার বা পান করার ইচ্ছে হচ্ছে। চলো আমরা সবাই লেবু জল খাবো। আরে কিন্তু সব দিন যে লেবু চাচা থাকে তাকে তো দেখতে পাচ্ছি না। তখনই সামনে থেকে আইসক্রিম কাকুকে আসতে দেখা গেল। আরে ওই দেখো, সামনের থেকে আইসক্রিম কাকু আসছে। চলো আমরা আইসক্রিম খাই। চলো চলো বাচ্চারা, তাড়াতাড়ি এসো আর তাড়াতাড়ি আইসক্রিম খাও। আমার স্ট্রবেরি ফ্লেভার চাই। আমাকে ম্যাঙ্গো আইসক্রিম দাও। আমাকে ক্যাডবেরি চকলেটওয়ালা ক্যান্ডি। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, সবাই পাবে, দাঁড়াও। সব বাচ্চারা খুব আনন্দ করে আইসক্রিম খেলো। কড়া রোদে বাচ্চারা শান্তি পেল। খেলতে খেলতে কখন সন্ধে হয়ে গেল জানতেই পারল না। বাচ্চারা বাড়ি ফেরত গেল। গাট্টু আর চিংকি খুব ক্লান্ত হয়ে গেছিল। আরে বাচ্চারা, ছুটি পড়ে গেছে তার মানে এটা নয় যে সারা দিন শুধু খেলতেই থাকবে, একটু পড়াশোনাও করে নাও। এখন আমি তোমাদেরকে ড্রয়িং ক্লাস আর ডান্স ক্লাসে ভর্তি করে দেবো, যাতে রোদে তোমরা না বের হও।
না, আমরা ক্লাসে যাব না, আমরা শুধু সারাদিন খেলবো। বাইরে কত রোদ দেখেছো, অসুস্থ হয়ে যাবে। বেশি রোদ হলে ডিহাইড্রেশন হবে। আরে বেশি করে জলটা তো খাও। জানো, আজকে খেলতে খেলতে সবার গলা শুকিয়ে গেছিল আর আমরা আইসক্রিম খেলাম। হে ভগবান, বাচ্চাদের স্কুল চলছিল সেটাই ভালো ছিল। এবার ছুটি পড়তেই বাইরের খাবার শুরু। এরা অসুস্থ হয়েই ছাড়বে। আরে যেতে দাও, ছোট বাচ্চারা কখনো কখনো আইসক্রিম খেলে কোনো অসুবিধা নেই। এইভাবে দিন পেরোতে শুরু করলো। গাট্টু, চিঙ্কি আর সব বাচ্চারা রোজ এখন আইসক্রিম খেয়েই যাচ্ছিল। প্রতিদিন আইসক্রিম খাওয়ার জন্য রাজু অসুস্থ হয়ে গেল। চিঙ্কি, তাড়াতাড়ি টিভিটা লাগা না, আমি বোর হচ্ছি। আরে দাঁড়াও, আমার নিউজ দেখার আছে। না বাবা, আমাদের এখন কার্টুন দেখার আছে, দাঁড়াও না। চিঙ্কি ছট করে রিমোট কেড়ে নিয়ে টিভি চালিয়ে দিয়ে গেল। আর টিভিতে আইসক্রিমের অ্যাড চলছিল। দারুণ দারুণ ক্যাডবেরি আইসক্রিম খান আর ঠান্ডা ঠান্ডা মজা পান। বাবা, আমারও আইসক্রিম খাওয়ার মন হচ্ছে। না বাবা, দাঁড়াও, আইসক্রিম খাওয়ার জন্য রাজু অসুস্থ হয়ে গেছিল। চিঙ্কি, তুমি জেদ করো না। কিন্তু কখনো কখনো আইসক্রিম খেলে অসুস্থ হয় না। চল চল, তোর কি আইসক্রিম খাওয়ার মন হয় না? ইচ্ছে তো আমারও হয়, কিন্তু আমার অসুস্থ হওয়ার নেই। এটা তো তুই সত্যি কথা বললি। এবার কি করি? তখনই মা বাজার থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরে। ও এদের সবার কথা শুনে ফেলে। মাম্মি বলল, হায় ভগবান, আমার ছোট্ট বাচ্চারা কত বোধ জ্ঞান হয়ে গেছে। আরে বাবা দেখো প্রিয়তমা, কখনো কখনো আইসক্রিম খেলে অসুস্থ হবে না। আরে আজকের দিনটা খেতে দি, আমাদের বাচ্চারা তো বুদ্ধিমান, ডেলি ডেলি খাবে না এরা। হ্যাঁ, একদিন আইসক্রিম খেলে কেউ অসুস্থ হবে না, কিন্তু নোংরা জলের আইসক্রিম খেলে সবাই অসুস্থ হয়ে যাবে। তাহলে এখন কি করব? আইডিয়া, আমি কিছু ফল এনেছি আর বাড়িতে আমও আছে। চলো আমরা সবাই মিলে আইসক্রিম বানাই। মাম্মা, বাড়িতেও কি আইসক্রিম বানানো যায়? যদি তোমার মাম্মা আছে সাথে, তাহলে চিন্তার বিষয় কোথায়? সবাই হেসে ফেলল আর রান্নাঘরের দিকে গেল। গাট্টু আর চিঙ্কি খুবই এক্সাইটেড ছিল, কারণ আজ ওরা আইসক্রিম খেতে পারবে। বাবাও খুব এক্সাইটেড ছিল। চিঙ্কির বাবা, আমি স্ট্রবেরিজ এনেছি, ছোট ছোট করে কাটবে, ততক্ষণ আমি আমটা কাটি। কিন্তু আমার তো চকলেট ফ্লেভার চাই। আচ্ছা, একটা কাজ করো, বাজার থেকে চকলেট নিয়ে এসো। আর এইভাবে সবাই মিলে আইসক্রিম বানানোর জন্য একসাথে হয়ে পড়ে। যেই ব্যাটার তৈরি হয়, মা ওটা ফ্রিজে রেখে দেয়। এবার আমরা আজ রাতের ওয়েট করব, আর কাল দুপুরে আমরা খুব মজাদার আইসক্রিম পেয়ে যাব। এত সময়? আরে বাপরে, এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, আবার অপেক্ষা করতে হবে। বাবা, অপেক্ষার ফল মিষ্টি হয়। চিঙ্কি ফ্রিজের দরজা খুলল। মা, এখনো আইসক্রিম হলো না? এইটা তো এখনো জল জল আছে। যতবার ফ্রিজ খুলবে তত টাইম লাগবে তোমাদের আইসক্রিম পেতে। বন্ধ করো দরজা। একটু অপেক্ষা করতে শেখো। যদি জীবনে কিছু ভালো পেতে চাও, তাহলে অপেক্ষা করতে শেখো। গাট্টু আর চিঙ্কি সারা দিন দরজা খুলতো আর আবার বন্ধ করত। ওরা আইসক্রিম জমাট বাঁধার অপেক্ষা করছিল। ওরা দুজনও খুব এক্সাইটেড ছিল। ফাইনালি পরের দিন পর্যন্ত ওদের আইসক্রিম হয়ে গেল। ইয়াহু, আমাদের আইসক্রিম তৈরি। চলো এবার আমরা রাজু, পিঙ্কি, রাধা সবাইকে ডাকি আর ওদেরও আইসক্রিম খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের বাইরের আইসক্রিম খাওয়া বন্ধ। এখন থেকে আমরা ঘরে আইসক্রিম বানিয়ে খাবো, আর আমরা অসুস্থও হব না। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি মায়ের সাহায্যে অনেক বুদ্ধি করে কাজ করে গরমকালে হেলদি সলিউশন বার করেই নিল। ফেভারিট সাবজেক্ট। বাচ্চারা, তোমরা তো জানোই স্কুলে শুধু একটাই সাবজেক্ট হয় না, অনেকগুলো সাবজেক্টস আমাদের পড়তে দেওয়া হয়। ওই সব সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটা সাবজেক্ট হয় যেটা আমাদের সব থেকে পছন্দ হয়। সে সাবজেক্ট যাই হোক, যখনই ওই সাবজেক্টের বইগুলো সামনে আসে আমরা খুব ভালো বোধ করি। ওই সাবজেক্টের নোটবুকটাও আমরা ভালো করে বাছি। আর আমাদের ফেভারিট সাবজেক্টের পিরিয়ড আরম্ভ হয়ে গেলে কোনো কথাই নেই, সময়ের খেয়ালই থাকে না। একদিন গাট্টু চিঙ্কির স্কুলে কিছু অধিকারীরা এসেছিল। অফিসিয়াল কাজ শেষ হতেই ওরা বাচ্চাদের সাথে ক্লাসে এসে কথা বলতে থাকে। বাচ্চারা, সব সাবজেক্ট ভালো হয়,
কিন্তু একটা সাবজেক্ট এমন হয় যেটা আমাদের খুব পছন্দ হয়। আজ আমরা ফেভারিট সাবজেক্টের উপরে কথা বলবো। এক এক করে বলবে তোমার ফেভারিট সাবজেক্ট কি। গুড মর্নিং স্যার, আমার নাম হলো বান্টি আর আমার ইংরেজি খুবই পছন্দ স্যার। ও নাইস, থ্যাঙ্কস বান্টি। নেক্সট। স্যার, আমি গুড্ডি। আমার সবথেকে বেশি রুচি হিন্দি সাবজেক্টে আছে, আর হিন্দি কবিতা আমার খুব ভালো লাগে। তোমাকে অনেক অনেক অভিনন্দন গুড্ডি। আগে। হ্যালো স্যার, আমি চিঙ্কি। আমার চিত্রকলা পছন্দ। বিউটিফুল। হ্যাঁ বাবা, তুমি বলো তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? এই প্রশ্নটা ছিল গাট্টুর জন্য। গাট্টু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল, আর অধিকারীর সমেত পুরো ক্লাসের মন আর কান গাট্টুর দিকে চলে গেল যে গাট্টু এখন কোন সাবজেক্টটা বলবে। আর যেই গাট্টু সাবজেক্টের নামটা বলল, সবাই আশ্চর্য হয়ে গেল। হ্যালো স্যার, আমার নাম হলো গাট্টু আর আমার ফেভারিট সাবজেক্ট হলো ম্যাথস। ও ভেরি ইমপ্রেসিভ। তখনই বান্টি মাঝখানে বলে ফেলল, স্যার গাট্টু মিথ্যে কথা বলছে, ওর ম্যাথস নয় সায়েন্স পছন্দ স্যার। গাট্টু, বান্টি যেটা বলছে সেটা কি সত্যি? এতক্ষণ অবধি তাই ছিল, কিন্তু আজ সত্যি নয়। কাল অবধি আমার সায়েন্স পছন্দ ছিল, কিন্তু আজকে ম্যাথসটাই আমার ফেভারিট সাবজেক্ট। গাট্টুর এই জবাবটা শুনে পুরো ক্লাস হাসতে থাকে। আরে গাট্টু, শুধু বললে হবে না, করেও দেখাতে হবে তোকে। দারুণ আইডিয়া বান্টি। গাট্টু, তোমার যদি সত্যিতে ম্যাথস পছন্দ, তাহলে তোমাকে আমি একটা ম্যাথস দিচ্ছি, ওইটা সলভ করে বলো। এখন আসবে মজা। তারপরে ওই অধিকারী গাট্টুকে বোর্ডে একটা অঙ্ক করতে বলল আর সলভ করতে বলল। গাট্টু বোর্ডের কাছে গেল আর ও সঙ্গে সঙ্গে ওই ম্যাথসের কোয়েশ্চেনটা সলভ করলো। এক্সিলেন্ট, সবাই গাট্টুর জন্য তালি বাজাও। গাট্টুর কনফিডেন্স আর পারফরম্যান্স দেখে সবাই আশ্চর্য হয়ে গেছিল। বান্টি তো বুঝতেই পারছিল না যে এইসব কি করে হয়ে গেল। পুরো ক্লাস হাততালি দিয়ে অভিনন্দন জানালো। অনেক বাচ্চাদের ফেভারিট সাবজেক্ট ইংলিশ কিংবা আর্ট সাবজেক্ট হয়। অনেক বাচ্চারা ম্যাথস থেকে ভয়ও পায়। গাট্টু, তুমি বলো তোমার ম্যাথস এত কেন পছন্দ? কারণ স্যার ম্যাথসের মধ্যে নাম্বার থাকে, আর নাম্বারের সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগে। আমি নাম্বারসের সঙ্গে কথা বলি, ওরা আমার সঙ্গে কথা বলে, আর কথা বলতে বলতে কোশ্চেনটা সলভ হয়ে যায়। ওয়াও, হাউ ইন্টারেস্টিং। তাহলে দেখলে সবাই, আমাদের গাট্টুর ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথস। ম্যাথস কি আপনারও ফেভারিট সাবজেক্ট? গাট্টুর কথা বলতে গেলে গাট্টুর ম্যাথসের লাভ শুধু ক্লাসরুম আর নোটবুক অব্দি বাঁধা ছিল না। গাট্টু যেখানে যেখানে থাকতো, ম্যাথস ওখানে ওর সাথে থাকতো। একদিন বাড়িতে অনেক অতিথি এসেছিল। গাট্টু চুপচাপ সব অতিথিদের গুনে নিল। 1 2 3 4। গাট্টু দৌড়ে মার কাছে কিচেনে গিয়ে বলল, মা, টোটাল 14 জন লোক। তাদের মধ্যে 4টে ছোট্ট ছোট্ট বাচ্চা, 6 জন ইয়াং আর বাকি 4টে ওল্ড আর দিদুর বয়সী। তার মানে তুমি বাচ্চাদের জন্য 4 গ্লাস দুধ, ইয়াং লোকেদের জন্য 6 মগ কফি আর ওল্ড লোকেদের জন্য 4 কাপ চা রেডি করে দিতে পারো। গাট্টুর স্ট্যাটস আর লজিক শুনে তো মা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল। যখনই দুধওয়ালা আসতো, তখন রোজ সকালে দুধ নেওয়ার জন্য গাট্টু উঠে পড়তো। দুধওয়ালার কাছে অ্যালুমিনিয়ামের একটা লিটার ছিল। অর্ধেক লিটারের ছোট মোটো একটা গ্লাস ছিল, যেটা দিয়ে ও গাট্টুর বাসনে দুধ ঢালতো। এই নাও 1 লিটার আর এই নাও আধা লিটার, হয়ে গেল গাট্টু তোমার 1.5 লিটার। গাট্টু মায়ের সাথে মার্কেটে যেত, তখনও ম্যাথস ওর পিছু ছাড়তো না। সবজি বিক্রেতার থেকে সবজি কেনার সময় গাট্টু পুরো মন দিয়ে টাকা গুনতে থাকতো, কিন্তু সবজি বিক্রেতা ম্যাথসে গাট্টুর থেকেও পারফেক্ট ছিল। মায়ের নোট দিতেই সে চট করে টাকা বার করে মাকে দিয়ে দিত, আর সেই অ্যামাউন্ট একদম সঠিক ছিল। আন্টি, আপনার কাছে তো ক্যালকুলেটর নেই, তাহলে এত ফাস্ট হিসেব কি করে নেন আপনি? বাবা অনুভব, ওই যে কি বলে না তোমাদের ভাষায়, এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স দিয়ে শিখে গেছি। প্রথম অনেক ভুল করতাম, কোনো কাস্টমারকে বেশি টাকা দিয়ে দিতাম আর কাউকে কম, কিন্তু আমিও আস্তে আস্তে সংখ্যার সাথে খেলা শিখে গেলাম, আর এখন তো নিমেষে হিসাব হয়ে যায়, ক্যালকুলেটরের দরকারও পড়ে না। এইভাবে গাট্টু যেখান থেকে পেত সেখানেই ম্যাথসটা শিখে ফেলতো।
স্কুলেও যখন মিশ্রা স্যার বোর্ডে ম্যাথস লিখতো তখন সলভ করার জন্য গাট্টু সব থেকে আগে উঠে বোর্ডে আসতো আর নিমেষে সলভ করে দিত। একদিন স্কুলে টেস্ট নেওয়া হলো। ম্যাথসের টেস্টে গাট্টুর পারফরমেন্স সব থেকে ভালো হলো, কিন্তু বাকি সাবজেক্টসেও কিছু ভালো পারফরমেন্স দিতে পারলো না। তখন মিশ্রা স্যার গাট্টুকে বোঝালো, বাবা এটা খুব ভালো যে তোমার ম্যাথস পছন্দ, কিন্তু আমার মনে হচ্ছে যে ম্যাথের জন্য তোমার বাকি সাবজেক্টসের উপরে ফোকাস সরে যাচ্ছে। এগিয়ে যাওয়ার জন্য ম্যাথসের সঙ্গে সঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি আর আর্টসের সাবজেক্টও ইম্পর্টেন্ট। ওদের প্রতিও একটু ধ্যান দিও, দেখো তুমি অনেক এগিয়ে যাবে। গাট্টু মিশ্রা স্যারের কথা বুঝে গেল আর সেই দিনের পরে ও ম্যাথসের সাথে সাথে বাকি সাবজেক্টসেও ফোকাস করতে থাকলো। গাট্টু, চিঙ্কি আর দাদু ঠাকুমা একটা সুন্দর সন্ধেতে দাদু আর ঠাকুমা গ্রামের গ্রাউন্ডে এসেছিল। ওখানে বাচ্চারা খো খো খেলছিল। আমি এই পরিবেশ থেকে বিরক্ত হয়ে যাই। কত ভালো হতো যদি বাচ্চারা এখানে থাকতো। আমি বুঝতে পারছি, কিন্তু কি করব, ওদেরও তো ক্যারিয়ার আছে, কাজের জন্যই ওরা বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চিঙ্কি আর গাট্টুকে শহরে নিয়ে যাবার কি প্রয়োজন ছিল? ওরা এখানে আমাদের সাথে থাকলে কত এনজয় করতো। আরে বাবা, ওদেরও তো ভালো এডুকেশন দরকার, গ্রামে তো ভালো এডুকেশন নেই। কিন্তু গ্রামে তো আমরা থাকি, আমরা ওদের ভালো শিক্ষা দিতাম আর শেখাতাম। আরে ওরা তো রোজ ফোন করে কিনা? হ্যাঁ, কিন্তু আমার ওদের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে। এমন মনে হয় যে ওরা যখন তাড়াতাড়ি সামার ভ্যাকেশনে আসবে তো আমরা ওদেরকে বিচে ঘোরাতে নিয়ে যাব। আমি ওদের জন্য খুব ভালো মিষ্টি বানিয়ে নেব। আর আমি ওদের জন্য গাছ থেকে আম পেড়ে আনবো। হ্যাঁ হ্যাঁ, এবার স্বপ্ন দেখা বন্ধ করো আর বাড়ি চলো। ঠাকুমা দাদু বাড়ি ফিরছিল, তখনই একটা গাড়ি ওদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আর গাড়ির থেকে নেমে গাট্টু চিঙ্কি নেমে দাদু ঠাকুমার কাছে দৌড়ায়। আরে আমরা তো ভেবেছিলাম যে বাচ্চারা কখন আসবে, আরে কি বাচ্চারা তো এসে গেছে। আমার মনে হলো শুধু আমি ভুল করছি। তুমিও কি বাচ্চাদের দেখতে পারছো? হ্যাঁ বাবা, সত্যি বাচ্চারা এসেছে। হ্যালো বাবা মা। মা আর বাবা দাদু ঠাকুমাকে প্রণাম করে আর চিঙ্কি আর গাট্টু ওদের উপরে লাফাতে থাকে। দাদু, আমরা এসে গেছি। আমাদের আপনাদের সঙ্গে দেখা করার ছিল, তাই আমরা জেদ করলাম। আমরাও আপনাকে খুব মনে করছিলাম বাবা মা, তাই আমরা এখানে এসে গেলাম। আমরাও এক্ষুনি এই কথাই বলছিলাম, আমাদের বাচ্চাদের কথা কত মনে পড়ছিল। দাদু, আমার আমগুলো কোথায়? আরে আগে গিয়ে তোমরা মুখ হাত তো ধুয়ে নাও, তারপরে খেতে গিয়ে মন খুলে আম খেও, ঠিক আছে? যেই সবাই ভেতরে যায়, চিঙ্কি বলতে শুরু করে, ঠাকুমা দাঁড়াও, এখন তুমি কোনো কাজ করবে না, এখন শুধু আমরা কাজ করব। আপনি শুধু এখানে বসুন আর আমাদেরকে গল্প শোনান। আচ্ছা আচ্ছা, বলো কোন গল্পটা শুনবে? আমার একটা বড় রাক্ষসের গল্প শোনার আছে। আমার একবার বীরবলের গল্প শোনার আছে। আর ঠাকুমা ওদেরকে নিজের সাথে অনেক ভালো ভালো গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়ায়। পরের দিন সবাই মিলে ক্যারম খেলছিল। দাদু, ওই হোয়াইট গুটিতে এম লাগিও, হোয়াইট গুটিতে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে এম লাগিও। দাদু, তোমার এম কত ভালো, আমাকেও শেখাও। আমি বোর হচ্ছি, চলো না কোথাও ঘুরতে যাই। হ্যাঁ, আমরা বিচে ঘুরতে যেতেই পারি। আমরা বিচে যাব, আমরা বিচে যাব। আর সবাই বিচে ঘুরতে যায় আর খুব আনন্দ করে। দাদু, এত বড় সমুদ্র, এতগুলো জল, এটা শেষ কোথায় হয়? এটার পেছনে কি আছে? এর পেছনে অন্য দেশ আছে। আমাদেরও ওই অন্য দেশে যাওয়ার আছে, আমরা কিভাবে যেতে পারবো? আরে বাচ্চারা, তোমার বাবা মা যখন গ্রাম ছেড়ে শহরে গেল তখনই আমাদের খুব খারাপ লাগলো। আর তোমরা যদি অন্য দেশে যাবে তাহলে তোমার বাবা মার আর আমাদেরও খুব খারাপ লাগবে। তোমরা সব সময় আমাদের সাথে থাকো,
তোমরা দুজনে আমাদের সাথে কেন থাকো না? আমরা আপনাকে খুব মনে করি। আরে আমরাও তোমাদেরকে খুব মনে করি, কিন্তু কি করব, এইখানে তো ক্ষেতগুলো দেখতে হবে কি না। চাষবাস অন্য কাউকে সামলানোর জন্য দিয়ে দাও না, আর তোমরা আমাদের সাথে চলো। আমার বন্ধুদের যে দাদু দিদু ওদেরকে পার্কে ঘোরাতে নিয়ে যায়, তো ওদের দেখে আমাদের খুব খারাপ লাগে। যদি তোমরা দুজনে আমাদের সাথে থাকো তাহলে বাচ্চারা কত ভালো শিক্ষা পাবে। হ্যাঁ বাবা, এখন চলো আমাদের সঙ্গে, এখন তো বাচ্চারাও শুনছে না। দাদু ঠাকুমা, তোমরা যদি আমাদের সাথে যাবে তাহলে তোমরা যখন ইচ্ছে আমাদের সাথে খেলতে পারো, আর রোজ দিন তোমরা আমাদেরকে গল্প শোনাবে। আপনি আমাদেরকে পছন্দ করেন তো, চলুন আমাদের সঙ্গে। তোমাদেরকে আমাদের সাথে আসতেই হবে, না হলে আমরা এখানেই থেকে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমরা আসবো তোমাদের সঙ্গে। ফাইনালি দাদু ঠাকুমা আমাদের সাথে যাবে। আর যেই সবাই বাড়িতে ফেরে তখন সন্ধেবেলায় গাট্টু আর চিঙ্কির পুরো বাড়িটা ডেকোরেট হয় আর দাদু ঠাকুমাকে সারপ্রাইজ দেয়। ওয়েলকাম হোম দাদু ঠাকুমা। বন্ধুরা, আসল শিক্ষক তো বাড়ির গুরুজনরাই হয়, ভালোবেসে বাচ্চাদের অভিজ্ঞতা শিখিয়ে দেয়। চিঙ্কির নতুন ড্রেস। বড়দের থেকে কিছু চাইতে হলে বাচ্চারা এমন বুদ্ধি বার করে যে বড়দের কথাই বন্ধ হয়ে যায়। একদিন সন্ধেবেলায় চিঙ্কি কাবার্ড খুলে কাপড় দেখছিল। কত পুরনো কাপড় আমার কাছে, একটাও নতুন ড্রেস নেই। তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেললো। আইডিয়া! মায়ের থেকে নতুন ড্রেস চাইতে তো এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। ওইদিকে মা রুমের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওর চোখ ভেতরে গেল। চিঙ্কি কোথায় চলে গেল? এক্ষুনি তো কাবার্ড খুলে দাঁড়িয়েছিল। মা ভেতরে এসে কাবার্ডের সামনে দাঁড়িয়ে পড়ল আর এদিক সেদিক চিঙ্কিকে দেখতে শুরু করলো। তখনই হঠাৎ কাবার্ড মাকে বলল, কি আন্টি, চিঙ্কিকে খুঁজছো? প্রথমে তো আওয়াজটা শুনে মা একদম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে হেসে বলল, হ্যাঁ, এটা চিঙ্কির রুম তো, চিঙ্কিকেই খুঁজছি। কিন্তু তুমি কে? আমি কাবার্ড। আমি চিঙ্কির কাপড়ের কাবার্ড বলছি। সরি বলছিলাম। এইটা শুনে তো মার মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছিল। ও, তাহলে তুমি কাবার্ড বলছো? কাবার্ড, তুমি কি বলতে পারো আমার চিঙ্কি কোথায়? না, আমি একদম বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবে না? কারণ আমার খিদে পেয়েছে, আমার পেট একদম খালি। কতদিন হয়ে গেল, একটাও নতুন ড্রেস এলো না। আগে নতুন ড্রেস এনে দাও, তারপর বলবো চিঙ্কি কোথায়। এইটা শুনে মাম্মি ড্রামা করে বলল, আরে তার জন্যই তো খুঁজছিলাম, শপিং এ যেতাম, কিন্তু ছাড়ো, নতুন ড্রেস ক্যান্সেল। যেই কাবার্ড ক্যান্সেল वाला কথাটা শুনলো, কাবার্ডের মুখটা একদম খুলে গেল আর কাবার্ডে বসে থাকা চিঙ্কি জোরে চেঁচালো, মা, তুমি সবসময় এমন করো, কাট্টু কিছু চাইলে ছট করে দিয়ে দাও। চিঙ্কিকে এমন দেখে মার হাসি বেরিয়ে গেল। ও জোরে জোরে হাসতে শুরু করলো আর হাসতে হাসতে চিঙ্কির নতুন ড্রেস আসারও ফাইনাল হয়ে গেল। স্যাটারডে সন্ধেবেলার কথা, পাপা অফিস থেকে ফিরলো, মা হলে তৈরি হয়ে বসেছিল। আরে তুমি চিঙ্কিকে শপিং এ নিয়ে যাচ্ছিলে না, এখনো যাওনি? চিঙ্কি আসলে তো যাব, চিঙ্কি তো গাট্টুর সাথে তলায় খেলছে। গাট্টু চিঙ্কি সোসাইটির ক্যাম্পাসে খেলছিল, মজা করছিল, আর মা হাতে পার্স নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি চিঙ্কি, কখন থেকে উপরে ওয়েট করছি তোমাদের। ও মা, সরি, খেলতে খেলতে ভুলেই গেছিলাম যে আমাদের শপিং করতে যাওয়ার আছে। এই গাট্টুর কারণে হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো না। যাও গাট্টু, যাও, আমাদের জন্য রিক্সা নিয়ে এসো। গাট্টু মিল্খার স্পিডে দৌড়ালো আর বাড়ি থেকে সোসাইটিতে একটা রিক্সা নিয়ে এলো। মাম্মি আর চিঙ্কি রিক্সা করে শপিং এর জন্য বেরিয়ে পড়লো। মলে এসে মা ছোট মোটো শপিং করতে থাকে। চিঙ্কি বেচারি ড্রেস সেকশনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা চলো। আর চিঙ্কি মাকে নিয়ে কিডস কর্নার পৌঁছে গেল, যেখানে অনেক সুন্দর সুন্দর আলাদা রকমের ড্রেস বাচ্চাদের এক্সাইট করছিল। চলো, যেটা চাই সেটা চুজ করো। কিন্তু এত নতুন নতুন ড্রেস আর ট্রেন্ডি ফ্যাশনস দেখে বেচারি চিঙ্কি কনফিউজ হয়ে গিয়েছিল। এইটা নি না ওইটা, নাকি পুরো দোকানটাই নি। এইভাবে চিঙ্কি পুরো কনফিউজ হয়ে গিয়েছিল। তখনই ওর নজর একটা ড্রেসের উপরে পড়ল আর ওর মাথা থেকে অন্য সব ড্রেস আউট হয়ে গেল। ওয়াও, সো নাইস।
এই ড্রেসটা তো আমি কারোর কাছে দেখিনি, একদম নতুন ফ্যাশন, এটা ট্রাই করে দেখি। এমন বলে চিঙ্কি ওই ড্রেসটা নিতেই যাচ্ছিল, তখনই ঝট করে ওই ড্রেসটা একটা অন্য মেয়ে নিয়ে নিল। আরে এটা আমি নিতে চাই। আরে শট, এই ড্রেসটা তো আমার না, আমার। আর এইভাবে দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে গেল। ওদের ঝগড়া শুনে ম্যানেজার আর মাও ওখানে এসে পড়লো। মা দেখো না, এই ড্রেসটা আগে আমি পছন্দ করেছিলাম, এই মেয়েটা কথাই শুনছে না। ডোন্ট ওয়ারি, এমন অন্য ড্রেসও হবে এখানে। সরি ম্যাম, এটা সিঙ্গেল পিসই অ্যাভেলেবল আছে। তাহলে তো এই ড্রেসটা আমারই চাই। চিঙ্কি মা, আরো তো অন্য ড্রেস আছে, তুমি ওইসব ট্রাই করো। না, আমার এটাই পছন্দ, আমার এটাই চাই। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, মিঙ্কি। সবাই পেছনে ঘুরে দেখলো, পেছনে মিঙ্কির মা দাঁড়িয়েছিল। মাম্মি, আমার এই ড্রেসটাই চাই। তখনই চিঙ্কির মা মিঙ্কির মাকে বলল, আরে সারলা, তুই চিনতে পারলি? কেমন করে চিনবো না বন্ধু, 3 বছর কলেজে একসাথে কাটিয়েছি, তুই শপিং করতে এসেছিস? হ্যাঁ, এ আমার মেয়ে চিঙ্কি। ওর যে ড্রেসটা পছন্দ হয়েছে, তোমার মেয়ে মিঙ্কিরও সেই পছন্দ। বলো এবার কি করি? আরে ডোন্ট ওয়ারি, মিঙ্কির চয়েস সেকেন্ডে সেকেন্ডে বদলায়। মিঙ্কি চলো, ওই কর্নারে লেটেস্ট ডিজাইনস থাকে। এইটা শুনে মিঙ্কি চিঙ্কির হাতে ওই ড্রেসটা ধরিয়ে দিল আর অন্য কর্নারের দিকে দৌড়ে গেল। দেখলি, দেখ এবার আমি যাই, আবার দেখা হবে। এমন বলে মিঙ্কির মা তো বেরিয়ে গেল, কিন্তু চিঙ্কি ড্রেস পাওয়ার পরেও রেগে মেগে দাঁড়িয়েছিল। এবার কি তোমার চয়েসও বদলে গেল? না, আমার তো এই ড্রেসটাই পছন্দ, কিন্তু এটা নিয়ে কত ড্রামা হলো এখানে। এইটা শুনে মা হেসে বলল, আরে মা, লাইফ এমনই হয়, যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে কি মজা। মজা তো যে কোনো জিনিস স্ট্রাগল করে পাওয়াতেই আনন্দ। যাও, ড্রেস ট্রাই করো। চিঙ্কি দৌড়ে ট্রায়াল রুমে চলে গেল আর তাড়াতাড়ি নতুন ড্রেস পরে বাইরে এলো। নতুন ড্রেসে চিঙ্কি একদম পরীর মতন লাগছিল, পারফেক্ট। চলো এবার দুটো প্লেট চাট পকোড়ি খাই আর তারপর বাড়ি চলো। হ্যাঁ চলো। নতুন স্মার্ট টিভি। বাট্টু চিঙ্কি সব সময় টেকনোলজির ব্যাপারে অ্যাওয়্যার থাকে। ওদের ডিজিটাল দুনিয়ায় থাকতে ভালো লাগে আর ফিউচারে কি টেকনোলজি আসতে চলেছে সেই ব্যাপারে কথা বলে। রবিবারে গাট্টু আর চিঙ্কি সোফায় বসে বসে গল্প করছিল। চিঙ্কি, তুমি জানো জাপানের একটা সায়েন্টিস্ট বলেছে আগামী কিছু বছরের মধ্যে কার আকাশে উড়বে আর সবার ঘরে উড়তে থাকা কার থাকবে। ওয়াও, কি দারুণ হবে তাহলে। ইন্ডিয়াতেও তাহলে উড়ন্ত কার আসবে, ইন্ডিয়া স্মার্ট হয়ে যাবে। আর আমি এটাও শুনেছি আমাদের হোমওয়ার্কের জন্য নোটবুক কিংবা বুকস ক্যারি করার দরকার নেই, আমরা মোবাইল কিংবা ল্যাপটপে হোমওয়ার্ক করে দিতে পারি। যদি এরকম হয় গাট্টু, আমি অটোমেটিক হোমওয়ার্ক ইনোভেশনের অপেক্ষা করব। উড়তে থাকা গাড়ি কিংবা অটোমেটিক হোমওয়ার্ক করতে থাকা মেশিনের থেকেও বাবা যে স্মার্ট টিভিটা অর্ডার করেছে তার জন্য আমি এক্সাইটেড। বাবা অর্ডার তো দিয়েছে, কিন্তু টিভিটা এখন অবধি আসেনি। গাট্টু খুব জোরে চেঁচিয়ে মাকে ডেকে বলে, মা মা, এখনো টিভি আসেনি কেন? বাবাও বাড়িতে নেই, না হলে অনলাইন চেক করতাম। হ্যাঁ মা, আমিও আমার স্মার্ট টিভি দেখতে চাই। কত বড় হবে ওটা? আরে হ্যাঁ বাবা, একটু ধৈর্য ধর, বাবার ফোন এসেছিল, টিভি খুব তাড়াতাড়ি আসছে। ইয়েস, আমাদের স্মার্ট টিভি আসছে। বড় স্ক্রিনে কার্টুন দেখতে কি মজাই না আসবে। স্মার্ট টিভির জন্য বাচ্চারা খুব এক্সাইটেড ছিল আর খুব তাড়াতাড়ি গাট্টু চিঙ্কির অপেক্ষাও শেষ হয় আর বড় একটা বক্স ওদের ঘরে ডেলিভার হয়। বাবাও ঘরে পৌঁছে যায় আর টিভি আসতেই বাচ্চারা চেঁচিয়ে ওঠে, আরে বাচ্চারা দাঁড়াও দাঁড়াও, স্মার্ট টিভি সেটিং করতে একটু সময় লাগবে তো। বাবা সার্ভিসম্যানের সাথে পুরো টিভির সেটিং করায় আর সবকিছু অ্যারেঞ্জ করে। যেই পুরো টিভির সেটআপ হয়ে যায়, অমনি গাট্টু চিঙ্কি নিজের ফেভারিট কার্টুন টিভিতে দেখতে লাগে। ক্লিয়ারিটি কত ভালো না? থ্যাংক ইউ বাবা আমাদের স্মার্ট টিভি দেওয়ার জন্য। এখন আমরাও স্মার্ট হয়ে গেছি। গাট্টু চিঙ্কি, তুমি কার্টুন দেখো, ততক্ষণ আমি একটু ম্যানুয়ালটা পড়ে দেখি, সব স্মার্ট ফিচারগুলো কি আছে দেখি। গাট্টু আর চিঙ্কি টিভি দেখতে ব্যস্ত হয়ে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। ব্রেকের পরে গাট্টু চিঙ্কির ফেভারিট কার্টুন চলতে লাগে। একটা শো শেষ হতে
গাট্টু চ্যানেল চেঞ্জ করে অন্য শো লাগায়, যেখানে আবার গাট্টু আর চিঙ্কি হারিয়ে যায়। নতুন টিভি আসার ফলে বাচ্চারা তো টিভির সাথে আটকে যায়, ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি আয়, দুধ খেয়ে নে। যখন থেকে টিভি এসেছে টিভি দেখছিস। আজ দুধ খাওয়ার নেই মা, প্লিজ কার্টুন দেখতে দাও না। মা, নতুন স্ক্রিনে কার্টুন দেখতে দারুণ মজা লাগছে। গাট্টু চিঙ্কি অনেক হলো, এদিকে আসো। এতক্ষণ টিভি দেখা ভালো নয়, আর স্মার্ট টিভি তো ঘরেই থাকছে আমাদের। এখন দুধ খাও আর বাইরে যাও, বাইরে গিয়ে একটু খেলাধুলা করো, পরে এসে হোমওয়ার্ক করো, ঠিক আছে? গাট্টু চিঙ্কি মায়ের কথা শোনে। গাট্টু টিভি বন্ধ করে দেয়, আর মা দুধের গ্লাস নিয়ে এসে ওদের দেয়। আর গাট্টু চিঙ্কি সোসাইটি কম্পাউন্ডে খেলতে যায়। সেখানে সব বাচ্চারা এসেছিল খেলতে। বান্টি, হরি, ভূষণ, শোনো, আমাদের বাড়িতে স্মার্ট টিভি এসেছে, আর নামের মতন টিভিটাও খুব স্মার্ট। আরে বাহ, আমি তো শুধু স্মার্ট টিভির ব্যাপারে শুনেছিলাম, আমিও দেখার জন্য তোমার বাড়ি আসবো। হ্যাঁ, তোমরাও এসো। অনেক বড় স্ক্রিন, আর কার্টুন তো একদম পরিষ্কার দেখা যায়। দারুণ মজা লাগবে, আমরা দেখেছি। বান্টি, শুধু কার্টুনই নয়, তাতে ওয়াইফাইও কানেক্ট হয়ে যায়, আর তার মধ্যে অনেকগুলো ফিচারও আছে। বাবা বলেছে তার মধ্যে আমরা কম্পিউটারের মতন কাজও করতে পারি। হ্যাঁ, স্মার্ট টিভিতে সেগুলো থপ করা যায়, যেটা আমরা মোবাইলে কিংবা ল্যাপটপে করতে পারি। হ্যাঁ, বাবা ম্যানুয়াল পড়ছে, আরো জিনিস আছে স্মার্ট টিভির মধ্যে, আস্তে আস্তে সব জানতে পারবো। তুমি জানো, টিভির সাথে মোবাইলও খুব সহজে কানেক্ট হয়ে যায়, আর এখন ছোট স্ক্রিনে দেখারও প্রয়োজন হয় না। আমি স্মার্ট টিভির ব্যাপারে শুনেছি, সেটা টাচস্ক্রিনও হয়। ঘরে গিয়ে সিস্টেমটা চেক করব, আর টাচস্ক্রিনটাকে অন করে দেব। অনেকক্ষণ অবধি বন্ধুদের সাথে স্মার্ট টিভির ব্যাপারে কথা বলার পর গাট্টু চিঙ্কি তাদের সব বন্ধুদের নিয়ে কার্টুন দেখার জন্য ঘরে চলে আসে। সবাই চেয়ারে সোফায় অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে। সবাই বড় টিভিতে কার্টুন দেখতে এক্সাইটেড ছিল। চিঙ্কি টিভি অন করলো। বান্টি, গাট্টু, ভূষণ স্মার্ট টিভির আরো ফিচার বোঝার চেষ্টা করতে লাগলো, আর আলাদা আলাদা চ্যানেলে পছন্দের কার্টুন দেখতে লাগলো। তখনই বাবা ফেরে, আর মাও বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে অবাক হয়ে যায়। মা বাবাকে বলল, গাট্টু চিঙ্কির সাথে সাথে সোসাইটির সব বাচ্চারা খুব এক্সাইটেড স্মার্ট টিভিকে নিয়ে। হ্যাঁ, ঠিক বললে, খুশিটা তো দেখতে পাচ্ছি, কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে স্মার্ট টিভির উপযোগটা স্মার্ট কি করে করা যায়। বাবা মা এগিয়ে যায়। বাচ্চারা, স্মার্ট টিভিটা তোমাকে স্মার্ট করার জন্যে, তাই শুধু কার্টুনই দেখবে না, স্মার্ট টিভিতে স্মার্ট জিনিস দেখে তুমি নিজে নলেজও বাড়াতে পারবে। তাই স্মার্ট টিভিতে বেশি কার্টুন দেখার জায়গাতে স্মার্ট জিনিস দেখে তোমাদের নিজেদের নলেজ বাড়ানো উচিত। আরে তবেই তো তোমরা হবে স্মার্ট স্টুডেন্ট একটা স্মার্ট টিভির সঙ্গে। বাবা ঠিক বলছে, স্মার্টফোনের সাথে সাথে স্মার্ট টিভিও এখন ঘরে, তাই নিজেদেরও আরো স্মার্ট তো হতেই হবে। কি স্মার্ট টিভি, সবাই স্মার্ট। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসত, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না, আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখবো ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল, সবার নজর স্যারের দিকেই ছিল, কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে চিঙ্কি তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শোনেইনি, তো কিভাবে ড্রয়িং করত? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার, আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসতো, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে
আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে। বাচ্চারা, মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু? এরকম করতে নেই। এই পিকক বানাতে পারিনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্যই চিঙ্কির মুখ উদাস ছিল। কিন্তু মা যে ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিংয়ে রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরই গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ। আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে। আর তখনই ক্লাসের ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল, কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার, আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে। তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি? আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল। আরো ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরো একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি? হ্যাঁ মা, খুব মজা হয়েছে আর স্যারও খুব ভালো। উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না। এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়।
তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিংকির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিংকি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিংকির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিংকি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিংকি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায় আর সব থেকে বেশি নাম্বার পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিংকির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিংকি আরো অনেক ড্রয়িং করে। স্কুল প্রজেক্ট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা। সদ্য বাচ্চাদের এক্সাম শেষ হয়েছিল, আর আজকে স্যার একটা নতুন টপিক শুরু করছিল, যার নাম ছিল এমার্জেন্সি ভেহিকল। চলো বাচ্চারা, নিজেদের বুকস খোলো। আজকে আমরা নতুন পাঠ পড়ব, এমার্জেন্সি ভেহিকলস। আচ্ছা বলো তো, এমার্জেন্সি ভেহিকল কি কি হয়? এইভাবে সব বাচ্চারা মিলে সব উত্তর দিয়ে দেয়। আজকে আমি নোটিশ পেয়েছি যে পরের সপ্তাহে স্কুলে সায়েন্স কম্পিটিশন আছে। নাও টুডে I will make group of 4 people for new project and I will give each team a title and you have to submit the project in the next week. Okay? কিন্তু আমাদের প্রজেক্ট কোন জিনিসের হবে? প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা টপিক দেওয়া হবে, আর এই টপিকগুলো তোমাদের বই অনুসারেই দেওয়া হচ্ছে। গাট্টু, তোমাদের গ্রুপের টপিক হচ্ছে এমার্জেন্সি ভেহিকল। রাজু, তোমাদের গ্রুপের প্রজেক্ট হচ্ছে ম্যাগনেটস অ্যান্ড ইটস টাইপস। গুড্ডি, তোমার গ্রুপের টপিক হলো রোটেশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান। তোমাদের এই সব প্রজেক্টের মডেল বানিয়ে নিয়ে আসতে হবে। চলো, এখন আমি তোমাদের 4-4টে লোকের গ্রুপ বানাবো, আর তারপরে তোমরা ঘরে গিয়ে প্রজেক্ট মডেল বানাবে। গাট্টু, চিংকি, বান্টি, হারি, তোমাদের 4 জনের ঘর আশেপাশেই আছে। তোমরা তাহলে এক গ্রুপে। তোমাদের গ্রুপ নাম্বার 1। খুব মজা আসবে। তোমরা স্কুল ছুটি হওয়ার পরে আমার বাড়িতে চলে আসবে, তারপরে প্রজেক্ট বানাবো। আরে কিন্তু আমরা প্রজেক্ট বানাবো কি করে? সবাই চুপ থাকো, মজাক করবে না, আমাকে কাজ করতে দাও। আর এইভাবেই টিচার 4 জনের গ্রুপে প্রত্যেক বাচ্চাকে ভাগ করে দেয়। স্কুল শেষ হতেই গাট্টু চিংকি নিজের ঘরে পৌঁছায়, আর যা যা মজা করে তা মা বাবাকে বলতে লাগে। বাবা, মা, জানো আজকে স্কুলে কি হলো? আমরা গ্রাউন্ডে খেলছিলাম আর রাজু খেলতে খেলতে ধম করে পড়ে গেল। গাট্টু, অন্যের উপর এভাবে হাসতে নেই। ওসব ছাড়ো না মা বাবা, আজ আমরা স্কুলে নতুন প্রজেক্ট পেয়েছি, একদম নতুন। No, we have to make a project on different vehicles and submit it on next week. Yes, I am excited to make the new project. But who will help us to make it? আরে তোমাদের টিউশন টিচারকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই কোনো সলিউশন দেবে। আরে হ্যাঁ, এটা তো আমি ভুলেই গেছিলাম। চল চিংকি, টিউশনের জন্য প্রস্তুতি নি। আমরা টিউশন টিচারের কাছে গিয়ে প্রবলেমের সলিউশন দেখি। দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর টিউশন ক্লাসে পৌঁছে যায়। বলো বাচ্চারা, আজ স্কুলে তোমরা কি হোমওয়ার্ক পেয়েছো? টিচার দিদি, আজ আমরা স্কুলে খুব কঠিন প্রজেক্ট পেয়েছি, আর সেটা নেক্সট উইকে আমাদের সাবমিট করতে হবে। আমি, বান্টি, হারি, এই 4 জনের একটা গ্রুপ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারছি না সেই মডেলটা বানাবো কি করে। প্রজেক্ট কি ব্যাপারে আছে আর কি মডেল বানাতে হবে? এমার্জেন্সি ভেহিকলস। এতে তো কোনো সমস্যা নেই। পরের সপ্তাহের মধ্যে বাচ্চারা সুন্দর একটা অ্যাম্বুলেন্সের মডেল বানিয়ে নেয়, আর বাবার সাহায্যে অ্যাম্বুলেন্সের ওপর এমার্জেন্সি হর্নও লাগিয়ে দেয়। ইয়াহু! ফাইনালি আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেল। কত দারুণ দেখাচ্ছে রে। আমি এখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হব আর সবার প্রাণ বাঁচিয়ে নেব। ওরে বুদ্ধু, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নয়, ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। না চিংকি, এমন বলে না মা। ডাক্তাররা তো যাত্রা করে যায়, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারও পেশেন্টের সঙ্গ দেওয়া ততটাই সাহায্য করে। আরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার টাইমলি পৌঁছে যায় আর পেশেন্টের প্রাণ বাঁচাতে সাহায্য করে।
আর তাই সময় থাকতে ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। সরি বাবা, আমি আগের থেকে এরকম ভাবে কথা বলবো না। এই জন্যই তো এই সব গাড়িকে এমার্জেন্সি ভেহিকল বলা হয়, কারণ এদের ড্রাইভার প্রয়োজনের সময় সব জায়গায় পৌঁছে যায় আর মানুষের প্রাণ বাঁচায়। চলো, স্কুলের সময় হয়ে গেছে, আজ কম্পিটিশন না, যাও। সব বাচ্চা তাদের প্রজেক্ট নিয়ে কম্পিটিশনে পৌঁছে যায়। গাট্টু আর চিঙ্কির প্রজেক্টও দারুণ হয়েছিল। বান্টি আর হারিও তাদের খুব সাহায্য করে। এখন দরকার ছিল প্রেজেন্টেশনের। সবার প্রথমে আসে রাজের গ্রুপ। মডেল দেখিয়ে ওরা ওদের প্রেজেন্টেশন শুরু করে। We have this magnet, and in this magnet we have the South Pole and the North Pole, which give attractive force to equal and opposite pole. ম্যাগনেটের ব্যবহার অনেক বড় কোম্পানিতে, অনেক বড় মেশিনে করা হয়ে থাকে। থ্যাংক ইউ। ভেরি গুড বাচ্চারা, এখন নেক্সট পালা হলো গাট্টুর গ্রুপ। গাট্টু, চিঙ্কি আর হারি আর বান্টি নিজেদের মডেলস দেখিয়ে তার ব্যাপারে বলতে লাগে। Hello everybody, all we are presenting you the project of emergency vehicle. We have different emergency vehicles like ambulance. যদি কোনো emergency patient থাকে তখন আমরা অ্যাম্বুলেন্স ব্যবহার করি। এটা হলো ফায়ার ব্রিগেড। যখন কোথাও আগুন লেগে যায়, ফায়ার ব্রিগেড এমার্জেন্সি ভেহিকল হয়ে সেখানে এসে যায় আর আগুনে ফেসে থাকা লোকেদেরকে বাঁচায়। দিস ইজ এ পুলিশ ভ্যান। যদি কোনো ঘরে চুরি হয় আর যদি আমরা 100 ডাইল করি তাহলে পুলিশ ভ্যান তাড়াতাড়ি এসে যায় আর চোরেদেরকে ধরে নিয়ে যায়। থ্যাংক ইউ। শাবাশ, ভেরি গুড বাচ্চারা। সব বাচ্চার প্রেজেন্টেশন হয়ে যায় আর শেষে রেজাল্টের সময় আসে। তো আজকের উইনার হলো গাট্টু, চিঙ্কি, হারি আর বান্টির গ্রুপ। আমরা জিতে গেলাম। চারজনই দৌড়াতে দৌড়াতে স্টেজে পৌঁছে যায় আর ওরা গেস্টের হাত থেকে অ্যাওয়ার্ড নেয়। কংগ্রেচুলেশন বাচ্চারা। अगर आपको हमारी वीडियो पसंद आ रहे हैं तो वीडियो को लाइक करो, कमेंट करो और सब्सक्राइब करो।